বিকেলে ফাইলটা রেডি করে নিয়ে আমি ম্যামের কেবিনে গেলাম। আসবো ম্যাম? হ্যাঁ আসুন। ম্যাম এই নিন ফাইল। আচ্ছা, আপনি রেখে যান, আমি দেখে নিচ্ছি। আমি ম্যামের টেবিলের ওপর ফাইল রেখে চলে আসলাম। এখন যেহেতু হাতে কোনো কাজ নেই আর লাঞ্চটাও করা হয়নি, তাই খেতে চলে গেলাম। খেয়ে আসছিলাম, দেখি অফিসের সব লোক এক জায়গাতে জড়ো হয়ে আছে। ব্যাপারটা কেমন জানি লাগলো। আমাকে দেখে আমার এক কলিগ বলল, মামুম সাহেব, আপনার কপালে দুঃখ আছে। কেন? আমি আবার কি করলাম? সেটা তো আমাদের নতুন বস বলতে পারবে। ভয় হতে লাগলো। আমি হঠাৎ এমন কি করলাম যে আমার কপালে নাকি দুঃখ আছে? আমি সবাইকে ঠেলে ঠেলে ভেতরে ঢুকলাম। দেখি বস টেবিলে বসে আছে। আমাকে দেখেই তো সে তেলে বেগুনে জ্বলে উঠলো। ম্যাম কোনো সমস্যা? আরে না, কোনো সমস্যা নয়। ম্যাম আসলে আমি বুঝতে পারছিলাম না কিভাবে কি করতে হবে। যেটা বুঝতে পারেন নাই সেটা হাত না দিলেও তো পারতেন। তারপর ম্যাম আমার আম্মুকে নিয়ে যা তা বলতে শুরু করলো। নিজের রাগ কন্ট্রোল করেছিলাম, কিন্তু কতক্ষণ আর আম্মুর অপমান সহ্য করা যায়? আর ম্যাম এমন একটা কথা বললো যেটা শুনে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সবার সামনে ঠাস ঠুস করে 2টা চড় বসিয়ে দিলাম। তারপর আমি বললাম, দেখুন ম্যাম, এখানে আমি কাজ করতে এসেছি, আর ভুলটাও আমি করেছি। এখানে আমার আব্বু আম্মু আসেনি, তাই দয়া করে আমার আব্বু আম্মুকে এর মধ্যে টানবেন না। এই বলে ম্যাম আমার দিকে হাত বাড়াচ্ছিল। আমি ম্যামের হাত ধরে ফেলি। আমার হাত ছেড়ে দে বলছি। তোর সাহস হয় কি করে আমার হাত ধরার? যেভাবে আপনার সাহস হয়েছিল আমার আব্বু আম্মুকে নিয়ে বাজে কথা বলার, ঠিক সেইভাবেই। অফিসের সবাই আমার আর ম্যামের দিকে হাঁ করে তাকিয়ে আছে। দেখ, ভালোভাবে বলছি, ছেড়ে দে, সবাই দেখছে। তখন আমি হাত ছেড়ে দিলাম। ম্যাম খুব রেগে আছে। তাতে আমার কি? আমার আব্বু আম্মুকে নিয়ে যা না তাই বলবে, আর আমি চুপ করে শুনবো? সেটা কখনো হয়? ম্যাম রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে গেল। আমার কলিগরা বলল, স্যার, আপনি যেটা করেছেন একদম ঠিক করেছেন। ঠিকই তো, আপনার আব্বু আম্মু তো এখন কাজ করতে আসেনি, তাদের কেন টানতে হবে? আমিও আমার অফিস টাইম শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বু আম্মুকে সব বললাম, আর এটাও বললাম আমি ওই অফিসে আর কাজ করব না। আব্বু আম্মু আমার সিদ্ধান্ত নিয়ে কিছু বলল না। 2 দিন হলো অফিস যাই না। আমি এটা খুব ভালো করেই জানতাম অফিসে গেলে আমাকে অপমান করে বের করে দেওয়া হবে, তাই অপমানিত হওয়া থেকে বাঁচতেই আমি অফিস যাওয়া ছেড়ে দিয়েছি। কিন্তু আজ যেটা হলো না সেটা আমি আশা করিনি। বস মানে আমাদের অফিসের যে মালিক, সে আমাকে ফোন দিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার সালামের উত্তর নিল, তারপর বলল, তা শুনলাম তুমি নাকি অফিস যাচ্ছ না। শোনো বাবা, আমার মেয়ে যেটা করছে সেটার জন্য তুমি তিশাকে যে শাস্তি দিয়েছো সেটা একদম ঠিক করেছো। আর তিশা যেমন আমার মেয়ে, তুমিও আমার ছেলের মতন। সত্যি বলছি, তোমাকে আমি আমার ছেলের মতোই দেখি। শোনো, আর রাগ করে থেকো না, কাল থেকে অফিসে জয়েন করো। আমি জানি তুমি মন দিয়ে কাজ করলে তুমি সব পারবে। আর আমার মেয়েটা একটু ওই রকমই, তুমি ওর কথায় কিছু মনে করো না। আর আমি খুব তাড়াতাড়ি চলে আসছি, তখন আর কোনো সমস্যা হবে না। কাল থেকে সময় মতো অফিস যাবে। বস যখন নিজে ফোন করে বলছে তাই আর না করলাম না। পরদিন আমি আবার অফিসে জয়েন করলাম। আহা, আমার দামই আলাদা। বস নিজে আমাকে ফোন করে অফিস জয়েন করতে বলল। আমার টেবিলটা খালি পড়ে আছে, আমার জন্য মনে হয় অপেক্ষা করছিল। আমি আমার টেবিলে বসে কাজ করতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি ম্যাম আসছে। ম্যামকে দেখে তো আমার গলা শুকিয়ে যাচ্ছে। যদিও ম্যামের আব্বু আমার পাশে আছে, তবুও সবার সামনে অপমানিত হওয়ার একটা ভয় তো আছেই। আমি ম্যামের দিকে না তাকিয়ে কাজ করতে লাগলাম। ম্যাম আমার কাছে এসে বলল, মামুন সাহেব, অফিসে জয়েন করার জন্য আপনাকে ধন্যবাদ। আর সেদিনের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আপনি একটু আমার কেবিনে আসুন, আপনার সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা ম্যাম, আপনি যান, আমি আসছি। কিছুক্ষণ পর আমি ম্যামের কেবিনে গিয়ে বললাম, ম্যাম আসবো? হ্যাঁ আসুন আসুন। আমি ম্যামের কেবিনে প্রবেশ করলাম। হ্যাঁ ম্যাম বলুন, আমাকে কি জন্য ডাকলেন? সেটা পরে বলছি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? নিজে বসা থেকে উঠে দাঁড়ালো।
তারপর আমার চেয়ারের কাছে আসলো, আমার চেয়ারের পিছনে গেল। তারপর কিছু ছেঁড়ার শব্দ পেলাম, আর ম্যাম চিৎকার করতে শুরু করলো, বাঁচাও বাঁচাও। আমি কিছুই বুঝতে পারছিলাম না ম্যাম কেন অমন ভাবে চিৎকার করছে। আমি পিছন ঘুরে দেখি ম্যাম তার জামার অনেকটাই ছেড়ে দিয়েছে। ম্যামের চিৎকার শুনে অনেকেই চলে এসেছে, সবাই হাঁ করে দেখছে। আপনার বিশ্বাস করুন আমি কিছুই করি নাই। ও মিথ্যে বলছে। আমি ওর কাছে ক্ষমা চাই সেদিনের ব্যবহারের জন্য, কিন্তু ও আমাকে একা পেয়ে। কেউ একজন বলল আমাকে নাকি পুলিশকে দিতে। পুলিশকে ফোন দেওয়া হলো, আমাকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেসে গ্রেপ্তার করা হলো, তাও কোনো প্রমাণ ছাড়া, শুধু মুখের কথার ভিত্তিতে। আব্বু আম্মু খবর পেয়েছে কিনা জানি না, খবর পেলে তো এতক্ষণে আমার সাথে দেখা করতে আসতো। বিকেলবেলা উকিল আসলো আর বলল আমার বেল হয়ে গেছে, কিন্তু কে করলো আমার বেল? সেইটা নয়, বাইরে বের হলেই বুঝতে পারবেন। উকিলের সাথে আমি বাইরে বের হলাম। বের হয়ে আমি যা দেখলাম তা। কেন, বিছানা কি হবে? বিছানায় আমি থাকবো? তাহলে আমিও বিছানায় থাকবো। এমনিতেই অনেক রাগ উঠিয়ে ফেলেছিস, এর বেশি উঠলে কিন্তু একদম জানে মেরে ফেলবো, এই বলে দিলাম। তিশা যেই ধরনের মেয়ে আমাকে সত্যি সত্যি জানে মেরে ফেলতে পারে। এখন মরে গেলে আমি আব্বু হবো কি করে? তাই একটা চাদর নিয়ে ফ্লোরে শুয়ে পড়লাম। কিন্তু শীতকাল, এমনিতেই ফ্লোর ঠান্ডা, তার উপর গায়ে দেবার মতো কিছুই নেই। আবার আমার কোলবালিশটাও নেই। ভেবেছিলাম বিয়ের পর কোলবালিশটাকে তালাক দিয়ে দেবো, কিন্তু বালিশ নিজেই যখন অন্য কারো। তিশা আমার বালিশটা কি সুন্দর করে জড়িয়ে ধরে শুয়ে পড়েছে। অন্যদিকে মহারানী আরামে ঘুমাচ্ছে, আমি নিজে শুতে পারবো না। তাই উঠে গিয়ে তিশার কাছ থেকে কোল বালিশটা নিয়ে নিলাম। তারপর কম্বলটা গায়ে দিয়ে শুয়ে পড়লাম অন্য পাশ ঘুরে। কোল বালিশটাকে বুকে নিয়ে ঘুমিয়ে গেলাম। কিন্তু ঘুমের ঘরে আমার এমন মনে হচ্ছে কেউ আমাকে চেপে ধরে আছে। আমি জেগে দেখি তিশা আমাকে জড়িয়ে ধরে আছে। আরে মাইয়া, আমি তোর কোল বালিশ না। আমাকে কোল বালিশ মনে করে আমাকে জড়িয়ে ধরে গায়ের উপর পা দিয়ে ঘুমিয়ে আছে। না পারছি কিছু বলতে, না পারছি ওর কাছ থেকে নিজেকে ছাড়াতে। কতক্ষণ জেগেছিলাম, কিন্তু মাইয়া আমাকে ছাড়লো না। আবার ঘুমিয়ে গেলাম। আব্বু, ও আব্বু, বাসার ছাদ ফুটো হয়ে গেছে, বাইরের বৃষ্টি সব আমার গায়ে পড়ছে। আরে কি ব্যাপার, অমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? আমি জেগে দেখি তিশা হাতে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। তার মানে তিশাই আমার গায়ে পানি ঢেলে দিয়েছে। এই, তুমি আমার গায়ে পানি ঢেলে দিলে কেন? তুই কোন সাহসে আমার বিছানায় শুয়েছিলি? খুব শীত করছিল তাই তো। তাই তো কি? না হয় একটু শুয়েছি, তাই বলে গায়ে পানি ঢেলে দিতে হবে? বেশ করেছি। কি বলবো, নতুন বউ, তাই কিছু বলতেও পারছি না। আর অমন মায়াবী মুখ দেখলে আমি সব ভুলে যাই। মনে হয় তিশাকে ভালোবাসতে শুরু করে দিয়েছি। কি অমন করে ক্যাবলার মতো আমার দিকে তাকিয়ে আছিস কেন? না কিছু না। আমি উঠে ওয়াশরুমে চলে গেলাম। ভেজা গায়ে তো আর বসে থাকা যাবে না। আমি ওয়াশরুম থেকে মাত্র বের হয়েছি, তখনই কারা যেন দরজা ধাক্কা দিচ্ছে। তিশায় দরজা খুলে দিল। আমার ভাবি আর কাজিনদের বউ সবাই এলো। তাদের চোখ আর কোথাও গেল না, একদম বিছানায় যে জায়গাটা ভেজা আছে ঠিক সেই জায়গার দিকেই গেল। আরে কি ব্যাপার, বাসর রাতে তাহলে বিড়াল ভালোই মারা হয়েছে। আর বিড়াল মরার জন্য দুর্গন্ধ বের না হয় তাই আবার ধুয়ে ফেলা হয়েছে। ভাবি, আমি তোমার কথা কিছু বুঝলাম না। তোমার আর বুঝে কাজ নেই। আরে রাগ করছো কেন? নাকি আবারও একটা টি-20 হবে? দেখো, আমি ভালোই বলছি, আমার রুম থেকে চলে যাও। আর শোনো, আমি ওর সাথে কোনো দিন সংসার করব না। আব্বু ওকে ঘাড়ে ঝুলিয়ে দিয়েছে। এই, তুমি একটু চুপ থাকো না, শুধু শুধু ঝামেলা কেন করছো? কি আমি ঝামেলা করছি? শোন, তোর সাথে আমার বিয়ে হয়েছে সেটা আমার আব্বুর কথায়। আমি অনেক না করেছিলাম, কিন্তু আব্বু আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে, তাই আমি আর না করতে পারলাম না। তার মানে এটা নয় যে তোর সংসার আমি করব। আর সবার সামনে এসব না বললে হয় না? আমি তো কারোর সামনে বলতে চাইনি। এরা কেন দাঁড়িয়ে আছে? তিশার এমন ব্যবহার মনে হয় ভাবিরা আশা করেনি, তাই তারা মুখ কালো করে চলে গেল। তিশা, তুমি ভাবিদের সামনে কিছু না বললেও পারতে। কেন, আমি কিছু ভুল বলেছি নাকি? যেটা সত্যি সেটাই বললাম। আর আমি নিজেও জানি না সামান্য একটু শান্তি দিতে গিয়ে নিজেই এত বড় অশান্তিতে পড়তে হবে। আর আমি তো কাল রাতেই
মরে যেতে চেয়েছিলাম, তুই দিলি না। অনেক ভেবে দেখলাম নিজেকে শেষ করব কেন। আমি আমার লাইফ এখন নিজের ইচ্ছা মতো এনজয় করব, কিন্তু এখন তো আর আব্বু আমার ব্যাপারে নাক গলাতে আসতে পারবে না। সে না হয় না আসলো, আমি আছি, তোমার স্বামী। তোমার ভালো মন্দ সব দেখা দায়িত্ব আমার। স্বামী মাই ফুড, একদম আমার সামনে স্বামীগিরি দেখাতে আসবি না, বলে দিলাম। কাল রাতে কিছু বলি নাই, খুব টায়ার্ড ছিলাম আর অনেক কান্না করেছি তোর মতন মিডল ক্লাস ছেলেকে বিয়ে করতে হবে বলে। তবে আজ থেকে আমার আসল রূপ দেখ, তোর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এইসব কথা পরে হবে, তুমি যাও গোসল করে আসো। আমাকে তিশার আব্বু বলেছিল যে তিশা যখন রাগ ওঠে তখন আবল তাবল যা খুশি তাই বলে। গোসল করে বের হবার পর তো তিশাকে আরো বেশি সুন্দর লাগছিল। কি রে, অমন করে তাকিয়ে কি দেখা হচ্ছে? তোমাকে দেখছি। আমাকে দেখার কি আছে? যা গিয়ে আমার জন্য খাবার নিয়ে আয়, খুব ক্ষুধা লেগেছে আমার। রুমে খাবার নিয়ে আসবো মানে? নিজে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। তাতে আমার কি? তোর ইচ্ছা হলে সবার সাথে গিয়ে খেয়ে আয়, আমি সবার সাথে খেতে পারবো না। এমন করলে তো চলবে না, খেতে যেতেই হবে। বলেছি তো আমি যেতে পারবো না। আমি গিয়ে তিশার হাত ধরলাম। চলো খাবে চলো। তিশা এক ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিল। ওই, তোর তো দেখছি আজকাল সাহস বেড়েই যাচ্ছে, যখন তখন আমার হাত ধরছিস। প্লিজ চলো, আজ অন্তত চলো, এরপর থেকে না হয় রুমে এনে দেবো। ওকে, মনে যেন থাকে, শুধু আজই, অন্য কোনো দিন কিন্তু আমি যাব না। আমি তিশাকে নিয়ে একটু চিন্তায় পড়ে গেলাম, কারণ এমন করতে থাকলে আমার পাশাপাশি আমার পরিবারকেও অপমান হতে হবে। তিশা খাবার টেবিলে চুপচাপ ছিল, আমি কাউকে কোনো কথা বলতে দিই নাই। আর ভাবিরা মনে হয় সব বলে দিছে, সবার মুখ দেখে যা বুঝলাম আর কি। খাওয়া দাওয়া শেষ করে আমি রুমে শুয়েছিলাম। তিশা কই যেন গেল। আম্মু এসে বলে আমাকে রেডি হতে। কেন আম্মু, এখন রেডি হয়ে কই যাব? আরে, তোকে আর বৌমাকে তোর শ্বশুর বাড়ির লোক নিতে এসেছে। আম্মু, না গেলে হয় না? না, এটাই নিয়ম। তিশাদের বাসায় যেতে আমার প্রচুর ভয় করছে, কারণ নিজের বাসায় তিশা আমার সাথে যা করেছে, কে জানে ওই বাসায় গেলে আমার কি হাল হবে। তিশাও চলে এসেছে। আমি বসে শুরু ভাবছি। আমার ভাবনায় ছেদ ঘটিয়ে তিশা বলল, কি রে অমন করে বসে আছিস যে? তোকে কিছু বলে নাই? আমার বাসার লোক নিচে অপেক্ষা করছে। ও হ্যাঁ, যাচ্ছি। রেডি হয়ে এলাম। কি রে, এত ভাব নিচ্ছিস কেন? শোন, আমার বাসায় তেমন মেয়ে নেই যে তাদের দেখানোর জন্য ভাব নিতে হবে। আমি তো সাধারণ পোশাক পরেছি, এতে ভাবের কি হলো? সাধারণের যে তোকে অসাধারণ লাগছে। তুমি কি কিছু বললে? চল। তিশাদের বাসায় চলে এলাম। তিশা বলছিল যে মেয়ে নাই, কিন্তু এখানে তো দেখি মেয়ের ফ্যাক্টরি। আমি সবাইকেই দেখছিলাম। ওই, অমন করে কি দেখছিস? চল, তোকে রুমে দিয়ে আসি। মাত্র তো আসলাম, সবার সাথে একটু কথা বলে নি। না, তোকে এক্ষুনি রুমে যেতে হবে। তিশা আমার হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গেল। এখানে চুপ করে বসে থাকবি, একদম রুম থেকে বের হবি না। ওই, তোদের যেতে বলেছি, এখনো যাচ্ছিস না কেন? তিশার রাগারাগির কারণে সব বালিকারা ভেঙে গেল। ওই, তোকে বলেছিলাম না এত ভাব নিয়ে না আসতে। বারে, প্রথমবার শ্বশুর বাসায় আসবো, একটু ভাব না নিলে হয়? চুপ, আবার বড় বড় কথা। তিশা আমার ব্যাগ থেকে কিছু জামা বের করলো। আরে এগুলো তো অনেক আগে পুরনো কাপড়, তুমি এগুলো পেলে কোথায়? আর আমি তো এই জামাগুলো ব্যাগে নিয়েছিলাম না? তুই যখন গোসল করতে গিয়েছিলি, আমি এই জামাগুলো ভরে নিয়েছিলাম। নে, এখন এইগুলো পরে নে। আমি এইসব কিচ্ছু পরবো না, দেখি ভালো জামা আছে ওইগুলো পরবো। সেগুলো একটাও পাবি না, যা আছে সব পুরনোই। হাই, এসব করা মানে কি? যাতে সব লোকের সামনে তোকে একটু ছোট করতে পারি। আমাকে ছোট করবে মানে? আমি তোমার স্বামী, বুঝলে? আমাকে ছোট করা মানে তুমি নিজেকে নিজে ছোট মনে করছো। আমার বইয়ে গেছে তোকে স্বামী মানতে। এগুলো পরে তাদের নিচে আয়। না, আমি এখন যা পরে আছি এইগুলো পরেই যাব। এগুলো পরে যাবি, তাই না? তিশা আমার কাছে এসে আমার জামা টান দিয়ে ছিঁড়ে দিল। যা, এখন ভিখারি হিসেবে সবার সামনে যা। খুব রাগ হচ্ছে তিশার উপর। এখন কি করবো কিছু তো ভেবে পাচ্ছি না। সারা ব্যাগ অনেক ভালো করে খুঁজলাম, কিন্তু কোনো ভালো জামাই ছিল না। কি করব, পুরনো শার্ট প্যান্ট পরে নিচে গেলাম। সবাই আমাকে দেখে হাসাহাসি শুরু করে দিল। বাসায় অনেক মেহমান এসেছে, শ্বশুরের অনেক কলিগ এসেছে। কেউ একজন বলল, আরে এই ভিখারি এলো কোথা থেকে? আরো একজন বলল, এমন লোক এলাও হলো কি করে? শ্বশুর তখন লজ্জিত কণ্ঠে বলল, এটাই আমার মেয়ের জামাই।
তখন আরো একজন বলল, মেয়ের কোনো দোষ আছে নাকি এমন ছেলের সাথে বিয়ে দিয়েছেন? সেদিন তিশার জন্য আমাকে আর শ্বশুরমশাইকে অনেক কথা শুনতে হয়েছিল। আচ্ছা মামুন, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? পার্টিতে কেউ কি এমন জামা পরে আসে? আরে আব্বু, তুমি বোঝো না তোমাকে কিভাবে ছোট করা যায়? ও সেই প্ল্যান করেছে। জানো, ও আমাকে বলেছিল আমাদের একটা ফ্ল্যাট বাসা কিনে দিতে। আমি না করায় ও সেটার জন্য প্রতিশোধ নিল। ছি মামুন, ছি। আমি ভাবতেও পারছি না যে তুমি এমন কিছু করবে। আঙ্কেল বিশ্বাস করুন, আমি সব ভালো জামা আনছিলাম, কিন্তু তিশা সেইগুলো রেখে দিয়ে সব পুরাতন জামা ঢুকিয়ে দিয়েছে। আব্বু, তুমি একদম ওর কথা বিশ্বাস করবে না। ও ইচ্ছে করে এটা করেছে। আঙ্কেল বিশ্বাস না হলে চলুন, আমার সাথে চলুন, আমি দেখাচ্ছি। শ্বশুরকে নিয়ে আমি রুমে গেলাম। গিয়ে ব্যাগ থেকে মাত্র একটা জামা বের করেছি, অবাক হয়ে গেছি। আরে এইগুলো তো সব নতুন, কিন্তু তিশা না বললো সব রেখে এসেছে। থাক বাবা, আমাকে আর কিছু বোঝাতে হবে না, আমি সব বুঝে গেছি। তুমি তোমার ফ্ল্যাট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তিশা, আমাকে এমন ভাবে সবার সামনে ছোট না করলেও পারতে। আঙ্কেল চলে যাওয়ার পর কথাটা বললাম। কিরে, কেমন দিলাম? তোর জন্য আমার লাইফ নষ্ট হয়েছে, সমাজের সবার চোখে আমি খারাপ হয়েছি। তুই এটা কি করে ভাবলি শুধু একটা বিয়ের মাধ্যমে সমাধান হবে? আচ্ছা আমি বুঝতে পারছি না, তুমি আমাকে বারবার দোষারোপ কেন করছো বলতো? আমি তো আর তোমাকে বলি নাই আমার সাথে ওই মিথ্যা নাটক করতে। তোর জন্যই সব হয়েছে। সেদিন তুই সবার সামনে আমাকে অপমান করেছিলি না? ধুর, থাকবোই না আর এই বাসায়। এখন চলে গেলে সবাই কি ভাববে জানিস? সবাই ভাববে তোর আসল রূপ সবার সামনে ফুটে উঠেছে, তাই তুই পালিয়ে যাচ্ছিস। সবাই কি ভাবলো না ভাবলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি এখানে থেকে অপমানিত হতে পারবো না। আমি সেদিন চলে আসলাম, কেউ আমাকে থাকতেও বলেনি, বললেও আমি থাকতাম না। তিশার উপর আমার যতটা না রাগ হচ্ছে, তার থেকে বেশি রাগ হচ্ছে আব্বুর উপর বাসায় আসার পর। কি ব্যাপার, এত তাড়াতাড়ি চলে এলি? তোমার শ্বশুর তো বলছিল তোকে ফ্ল্যাট দিবে। আরে আব্বু, তুমিও? হ্যাঁ আমিও। আর আমি এটাও খুব ভালো করে জানি তুই বৌমার নামে মিথ্যে বলা শুরু করবি। আব্বু তুমি বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। আর তিশা আমাকে কেন বিয়ে করেছে জানো? ওই যে ওকে সবার সামনে অপমান করেছিলাম না, তার জন্য। ঠাস ঠাস করে আব্বু আমাকে চড় বসিয়ে দিল। আমার যতদূর মনে পড়ে, ছোটবেলায় পরীক্ষায় ফেল করার কারণে আব্বু আমাকে মেরেছিল, যার জন্য আমার 14 দিন জ্বর ছিল। তারপর আব্বু আর আমাকে মারেনি, যতই অন্যায় করেছি। অনেক বকা দিয়েছে, কিন্তু কখনো গায়ে হাত তোলেনি। আব্বু তুমি আমাকে মারতে পারলে? হ্যাঁ মারলাম। তোর লজ্জা করে না মিথ্যে বলতে? শোন, আলাদা হতে চাস সেটা বলে দিলেই তো পারতি, তাই বলে অপমান করতে হবে? আব্বু আমি কিছুই করি নাই। থাক, আর কিছু বলতে হবে না, তুই যা এখান থেকে। রুমে মাত্র ঢুকেছি, আমার ফোন প্যাঁ পু করে বেজে উঠলো। স্ক্রিনে দেখি তিশার নাম্বার। কিরে, কেমন লাগলো? বিচার তো তোর কোথাও শান্তি নেই। মন চাচ্ছিল ফোনকে ধরে আছাড় মারি, কিন্তু না, সেটা আর করলাম না। শীত, কিন্তু শরীরে এত রাগ যে এত রাতেই গোসল করে নিলাম। তারপর দিলাম এক ঘুম। 2 দিন পর তিশা বাসায় আসলো। এসে এমন ভাব ধরছে যেন ও কিছুই করে নাই, আর আমি ওকে ছেড়ে এসেছিলাম বলে অনেক কষ্ট পেয়েছে। কি গো তুমি? আব্বু তো বলেছিল তোমার আর আমার জন্য ফ্ল্যাট কিনে দেবে, তারপরেও তুমি এত রাগ না করলেও পারতে। ফ্ল্যাট তো আর রেডি করেনি, একটু খুঁজতে হবে। আমি কোনো উত্তর না দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। রাতে বাসায় ফিরলাম, রাতে না খেয়ে শুয়ে পড়লাম। তবে ফ্লোরে আমার জন্য বিছানা করাই ছিল। পরদিন সকালে বাসায় নিচে আব্বু আম্মুর সাথে খুব রাগারাগি করছে, সেটা বুঝতে পারলাম। তাই আর শুয়ে না থেকে আমি নিচে গেলাম। তা বাবা, এইসব শ্বাসবাস কবে থেকে গেলা হয়? আব্বু তুমি কিসের কথা বলছো? আরে বাহ, এমন ভাবে নিচ্ছে মনে হয় কিছুই জানে না। একদম মিথ্যে বলবি না, আমি তো ভাবতেই পারছি না তুই ড্রিঙ্ক করিস। কি আব্বু, আমি আর ড্রিঙ্ক? আব্বু তোমাকে কে বলেছে সব কথা? কে আবার বলবে? তিশা বলেছে। এগুলো তোর রুম থেকে পেয়েছে? আমার খুব রাগ উঠে গেল। মেয়েটা এত মিথ্যা বলতে পারে ভাবাই যায় না। নিজেকে আর কন্ট্রোল করতেই পারলাম না। তিশার কাছে গিয়ে ঠাস ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। বাহ মামুন বাহ, বৌমা সত্যি কথা বলে দিয়েছে বলে ওকে মারলি? আব্বু দেখো, এইরকম মেয়ের কথা বিশ্বাস করে আমাকে ভুল বুঝো না। আব্বু মনে হয় আমার কথায় রেগে গেল, আমাকে মারার জন্য আমার দিকে এগিয়ে আসলো, কিন্তু তিশা বাধা দিল। আব্বু ওকে মারবেন না। দেখ, ওকে দেখে একটু শেখ। আর শোন, তোর এই বাসায় কোনো জায়গা নেই। আচ্ছা আব্বু, আমি ওকে নিয়ে আজই চলে যাব, আপনারা ওকে ছেড়ে দিতে পারেন। কিন্তু আমি তো ছাড়তে পারবো না। সেদিন আমাকে আমার নিজের বাসা ছাড়তে হয়েছিল। কেউ আমার একটাও কথা বিশ্বাস করেনি। আর তিশাও এমন ভাব করেছিল যেন ও আলাদা এসে আমার সাথে সংসার করবে। তিশার আব্বু ইতিমধ্যে ফ্ল্যাটের ব্যবস্থা করে ফেলেছিল,
ফ্ল্যাটে আসার পর? জানিস, তোকে দেখে খুব করুণা হচ্ছে। বেচারা আব্বু আম্মুকে ছেড়ে এখন এখানে থাকতে হবে। এটা কিন্তু ঠিক করলে না। ভুল কি করলাম? যেটা করেছি একদম ঠিক করেছি। আচ্ছা, ঠিক করেছো। আমার রুম কোনটা? 3টা রুম আছে, বড়টা আমার, আর বাকি 2টার যে কোনো একটাই থাকতে পারিস। আমি আমার রুমে চলে গেলাম। রুমটা ছোট, তবে আমার জন্য একদম ঠিক আছে। খুব ক্ষুধা লেগেছে। এই বাসায় আমি আর তিশা ছাড়া কোনো মানুষ নেই। আমি রান্না পারি না। তিশার রুমে চলে গেলাম। এই, আমার খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ, আমারও খুব ক্ষুধা লেগেছে। যা বাজার করে নিয়ে আয়, আর সাথে বিরিয়ানি নিয়ে আসিস। আমি খুশি মনে বাজারে চলে গেলাম। অনেক বাজার করলাম। আসার সময় 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম। বিরিয়ানি খেলাম 2 জন। তারপর তিশা বলল, যা এখন রান্না কর। আমি রান্না করতে পারি নাকি? আর রান্না করা মেয়েদের কাজ। আমি কেন রান্না করতে যাব? আরে আমার ফ্ল্যাটে থাকিস, এতটুকু তো করতেই হবে। তিশাকে রাগানো ঠিক হবে না। আমি ইউটিউব থেকে দেখে দেখে রান্না করতে শুরু করলাম। নিজেকে বেশ রাঁধুনি রাঁধুনি লাগছে। রাতে আমার রান্না করা খাবার খাচ্ছি। ভালো হয়েছে, তবে আরো ভালো করতে হবে। আমি তো ভেবেছিলাম তিশা খাবারগুলো না খেয়ে ছুঁড়ে ফেলবে, কিন্তু সেটা যে করে নাই, তাই আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। খেয়ে যার যার রুমে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। শীতকাল হলে কি হবে? আব্বু আম্মুর কথা মনে পড়ছে। এমন সময় চা খেতে খুব ইচ্ছা করছে, কিন্তু এত রাতে আমাকে চা বানিয়ে খাওয়াবে কে? আমি নিজেই করে খেতে পারবো। রুম থেকে বের হলাম। তিশা রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম। তিশার রুম থেকে ফিস ফিস শব্দ আসছে। কার সাথে যেন কথা বলছিল। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম। যা বলছিল, হ্যাঁ রে দোস্ত, একটু বেশি করে ফেলেছি। কিন্তু আমি কি করব বল? আমার কেন জানি ওকে দেখলেই রাগ উঠে যায়, তাই তো ওইসব আবোল তাবোল করে ফেলি। বিয়ে যখন হয়েছে মানিয়ে তো নিতেই হবে। তবে এত সহজে আমি মানছি না। দেখি ও আগে আমাকে কতটুকু ভালোবাসে, তারপর না হয় সংসার শুরু করব। ওকে তো আমার খুব ভালো লাগে, স্বামী হিসেবে একদম ঠিক। তবে ওকে দেখে বুঝেছি আমার থেকে বেশি রাগী। এমনি তো শান্তশিষ্ট পিচ্চি ছেলের মতো থাকে, কিন্তু রেগে গেলে ওর দিকে তাকানো যায় না। পোশাকের ব্যাপারে আমি বুঝতেই পারিনি এত বড় ঝামেলা হয়ে যাবে। আসলে আমার কাজিনরা হা করে তাকিয়েছিল। আমার খুব রাগ হচ্ছিল জানিস। হ্যাঁ, আমি নিয়ে এসেছিলাম, কিন্তু বাদুরটাকে খুব কিউট লাগছিল, তাই তো। আর এখানে কেন থাকতে যাব? আমার শ্বশুরের বাসা আছে না। আর ওর আব্বুকে আমি এসব করতে বলেছিলাম না, মানে ওইখানে থাকলে দুজন দুজনকে বুঝতে বেশি অনেক সময় লেগে যেত। আচ্ছা রাখি রে, এই কথা কাউকে বলিস না কিন্তু। তিশার কথা শুনে হাঁ করেছিলাম। এমন সময় একটা মশা পেটে চলে গেছে। মাইয়া ভালো নাটক জানে তো। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তবে আজ না, সময় আসলে দেখাবো। আমার চা খাবার ইচ্ছাটা সে অনেক আগেই চলে গেছে। রুমে গিয়ে ভাবছি তিশার ছেলে পা দিব না। আমি আমার মতো করে চলতে শুরু করব। ঘুমিয়ে গেলাম। এই ওঠ, আর কত হবে? অফিস যেতে হবে না? রান্না করতে হবে না? এই সরো তো, ঘুমাতে দাও। তিশা আমাকে ধাক্কা মারতে লাগলো। আমার মাথায় দুষ্টুমি বুদ্ধি ভর করলো। তিশাকে কাছে এনে, আরে মিথিলা, জানো তুমি? আসো, কাছে আসো। বুকে টেনে এনে তিশা মনে হয় অবাক হয়েছে। এই ওঠ ওঠ। ওই মিথিলাকে? সেটা তোমাকে বলতে যাবো কেন? দেখ, যা জিজ্ঞেস করছি তাড়াতাড়ি সেটার উত্তর দে বলছি। কি যেন জানতে যাচ্ছ তুমি? এই মিথিলাটা কে? আমার জানু, আমার প্রাণ গার্লফ্রেন্ড। কি, তোর গার্লফ্রেন্ড আছে? আর সেটা তুই বউয়ের সামনে বলছিস? বউ? কিসের বউ? তুমি না বলেছিলে তুমি আমাকে স্বামী হিসেবে মানো না? মিথিলাকে এই কথা বলার পর বললো, তুমি এখনো ওর সাথে রিলেশন কন্টিনিউ করতেছো? আর আমিও মিথিলাকে খুব ভালোবাসি। আমি নিচের দিকে তাকিয়ে কথাগুলো বলছিলাম। তিশার দিকে তাকাতে দেখি গাল দুটো লাল হয়ে আছে। আচ্ছা, এখানে কিছু কি পোড়ার গন্ধ পাচ্ছি? মনে হয় কিছু পড়ছে। ওই দেখ, একদম বেশি কথা বলবি না। ওঠ আর যা রান্না কর। আমি কোনো রান্না করতে পারবো না। হ্যাঁ, তুমি যদি না পারো আমাকে বলো, আমি মিথিলাকে নিয়ে আসছি। ওই একদম ওই মেয়ের নাম আমার সামনে বলবি না। যা ফ্রেশ হতে যা, অফিস যাবি না? আচ্ছা, আমি ফ্রেশ হতে গেলাম। ওষুধ কাজে দিয়েছে। ভাগ্যিস কাল আমি সব শুনেছিলাম, তা না হলে তো আমাকে আরো অপমান সহ্য করতে হতো। ফ্রেশ হয়ে রেডি হলাম। কিচেনে দেখি তিশা রান্না করছে। মনে হয় সময় লাগবে। আমি যাচ্ছি, সাবধানে থেকো। আরে না খেয়ে বের হবি নাকি? লেট হয়ে যাচ্ছে। আচ্ছা একটু অপেক্ষা কর, আমি বিস্কিট নিয়ে আসছি। তিশা প্লেটে কতগুলো বিস্কিট নিয়ে আসলো। নে, এগুলো খেয়ে
পানি খেয়ে তারপর অফিস যাবি। না, হাত আর ভিজাবো না, আর হাতের মোজাও খুলবো না। আচ্ছা হা কর। তিশাই খাইয়ে দিতে শুরু করলো। ডোজ ছোট, তবে সেটার অ্যাকশন অনেক বড়। আর মেয়েরা নিজের অধিকার কাউকেই দিবে না, সেটা ভালো করেই জানা আছে। 2টা বিস্কিট খেয়েছি। আচ্ছা, আমি আসছি। মাত্র 2টা বিস্কিট খেয়ে পেট ভরে নাকি? অফিসে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা যা তাহলে। তুমিও সাবধানে থাকবা। হ্যাঁ, আমি অফিসে চলে গেলাম। খুব হাসি পাচ্ছে। লাঞ্চ টাইম। তৃষাকে ফোন দিলাম। হ্যালো, কি করো? লাঞ্চ করেছো? করছি। আচ্ছা, আমি রাখছি। হ্যাঁ। কেমন লাগে নিজে থেকে কিছু জিজ্ঞাসা করলো না? এটার জন্য কোনো ডোজ দিব? বিকেলবেলা কাজ প্রায় শেষ, তখন ডাক আসলো শ্বশুরে। হ্যাঁ আঙ্কেল, বলুন কি বলবেন। আরে আগে আঙ্কেল বলা বাদ দিয়ে আব্বু বলো। হ্যাঁ, না মানে। আরে কি মানে করছো? বাবা বলে ডাকবে। শোনো, যেটার জন্য ডাকলাম, আমি সব দায়িত্ব তোমাকে বুঝিয়ে দিতে চাই। আর বুড়ো হয়ে গেছি, আর আমার একমাত্র মেয়ের জামাই তুমি। না আঙ্কেল, আব্বু যেহেতু তিশার সম্পত্তি, তাই তিশাকেই দিয়ে দিন। এই ব্যাপার তিশাই আমাকে বলেছে। আমি ওকে বিয়ের আগেই সব দিতে চেয়েছিলাম, কিন্তু ও বলেছে ওর যে স্বামী হবে তাকে দিতে। তাও আব্বু, তিশার সাথে কথা বলুন। আরে সেটা তো একটু আগে হলো, ও নিজেই বলল তোমার সাথে কথা বলতে। আব্বু, আমি কিছু নিতে পারবো না। যতদিন আপনারা বেঁচে আছেন ততদিন সব আপনাদের। যদি আপনার নাতি নাতনি হয় তাদের দিয়েন, কিন্তু আমার কিছু লাগবে না। আচ্ছা সেটা না হয় হলো, কিন্তু কাল থেকে তুমি আমার চেয়ারে বসবে। কেন? আমি আপনার চেয়ারে বসবো কেন? আর আপনি কোথায় বসবেন? আপাতত কিছুদিন তোমার পাশে একটা চেয়ারে বসবো, সব তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপর যখন সব বুঝে যাবে, আমার ছুটি। কিন্তু আমি পারবো না এত বড় দায়িত্ব নিতে। আরে আমি আছি তো। ওই, তোকে দেখে তো মনে হয় না তুই এত সৎ। কেন? আমি আবার কি করলাম? আরে আব্বু তোকে সব দিতে চাইলো আর তুই নিলি না। পরের সম্পত্তি কেন নেব? আর আমি তো মিথিলার আব্বুর সম্পত্তিতে ভাগ বসাবো। আবার মিথিলা? তোকে কিন্তু একদম শেষ করে ফেলবো। কেন, আমি কি ভুল কিছু বলেছি নাকি? না কিছু না, চল খেতে চল। চলো, আমার খুব ক্ষুধা লেগেছে। খাবার খেলাম, বেশ ভালো রান্না করতে পারে। আচ্ছা, আমি ঘুমোতে গেলাম। তা যাবি যা, কিন্তু তোর ফোন আমার কাছে রেখে যাবি। কেন? আমি তোমার কাছে আমার ফোন কেন রাখবো? আর তুমি আমাকে তুই করে বলছো কেন? জানো মিথিলা কত ভালোবাসে আমায়, তুমি বলে ডাকে। আমি তোকে ভালোবাসি না তাই ডাকি না, ফোন দে। আচ্ছা, সিম রেখে দিই। কিচ্ছু রাখা চলবে না, ফোন দে বলছি। আমি তিশাকে ফোন দিয়ে দিলাম। ফোন লক করা আছে, চাইলেই কিছু বের করতে পারবে না। আমি ঘুমিয়ে গেলাম। আজ দরজা আটকিয়ে ঘুমিয়েছিলাম। সকালে উঠে দেখি সুন্দর একটা ঘ্রাণ আসছে, মনে হয় মাংস রান্না হচ্ছে। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বের হলাম। দেখি রান্না প্রায় শেষ। আমি টেবিলে বসে গেছি। তিশা কিছুক্ষণ পর পর একটা করে আইটেম আনছে, সামনে রাখছে। আমি আর তিশা একসাথে বসে খাওয়া শুরু করছি। বাহ, তুমি তো দারুণ রান্না করতে পারো। এত কষ্ট করে রান্না করে খাওয়াই, তার জন্য আমার কিছু প্রাপ্য কিন্তু। আচ্ছা, কি চাই তোমার, বলো। আমি বলবো না, তোমাকে আনতে হবে। আচ্ছা, আসার সময় নিয়ে আসবো। অফিস শেষ, এখন আগে মার্কেটে যাব। কালো দেখে একটা শাড়ি কিনলাম, আর আসার সময় চকলেট। আমি জানি তিশার চকলেট একদমই পছন্দ না, ওর ডায়েরি চুরি করেছি। বাসা আসার পর এই নাও তোমার গিফট। কি আছে এতে? খুলেই দেখো। তিশা হাসি মুখে খুললো, কিন্তু খোলার পর আমার দিকে রাগই মুটে চেয়ে আছে। আরে রাগ করছো কেন? তিশা চকলেটগুলো রেখে চলে গেল। তিশা রুমে চলে গেছে। আমি গিয়ে দেখি শুয়ে আছে অন্য পাশ করে। এই খাবো, চলো। আমি খাবো না। আরে আমার খুব ক্ষুধা লেগেছে। যাও ফ্রেশ হয়ে খেয়ে নাও। তুমি খাবে না? না। আমি তিশার রুম থেকে চলে এলাম। শাড়ির প্যাকেট আর দিলাম না। ভাবছিলাম একটু মজা করব, সেটা আর হলো না। আমি শাড়ির প্যাকেট আমার আলমারিতে রেখে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে তিশা রান্না করেনি, তাই না খেয়ে যেতে হলো। অফিস থেকে বাসায় ফেরার পর দেখি তিশা আমার আনা শাড়ি পরে আছে, একদম কালো পরি। কাল মজা করতে পারিনি, তাই আজ মজা করব। এই, তুমি এই শাড়ি আমার আলমারি থেকে নিয়ে এসেছো কেন? বারে, আমার জন্য আনে শাড়ি আর আমি আনবো না?
কে বলেছে এটা তোমার শাড়ি? এই শাড়ি আমি মিথিলার জন্য কিনেছি। এই, আমি শাড়ি কি তোমার জন্য এনেছি নাকি? ইস, কত আশা নিয়ে মিথিলার জন্য এনেছিলাম। তিশা আমার কথা শুনে একদম চুপ হয়ে গেল, কোনো কথাই নেই, চুপচাপ সেখান থেকে চলে গেল। ডোজ কি বেশি হয়ে গেল নাকি? কিছুক্ষণ পর ও রাগ দেখিয়ে বলে গেল, এই নাও তোমার শাড়ি। এখন আমি এই শাড়ি দিয়ে কি করব? যার জন্য এনেছিলে তাকে দেবে। কি? তোমার ব্যবহার করা শাড়ি আমি মিথিলাকে দেব? দরকার হলে আমি নতুন শাড়ি কিনে দেব, তবু আমি এই শাড়ি মিথিলাকে দেব না। তিশা মাথা নিচু করেই দাঁড়িয়েছিল। কিছু কথা বলবো? বলে ফেলো। এখন তো তুমি বিবাহিত, ঘরে বউ আছে, তবু কেন রিলেশন রাখতে হবে? হ্যাঁ, আমি মানছি ঘরে আমার বউ আছে, কিন্তু সেটা কেমন বউ? যে বউ বাসরাতে বলে দেয় তোকে আমি স্বামী হিসেবে মানবো না, সেই বউকে বউ বলে বুঝি? হ্যাঁ বলেছিলাম, আমি আমার রাগ থেকে বলেছিলাম। তাই বলতে এটা নয় যার সাথে বিয়ে হয়েছে তাকে ছেড়ে দেব। এখন আর কোনো কিছু বলবো না, আর একটু ডোজ দিব, তারপর সব সত্যি বলে দেবো। এই আমি গেলাম, আমার ভালো লাগছে না। আর শোনো, আমি খেয়ে এসেছি, তাই আজ আর কিছু খাবো না। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। 1 মাস পর মাঝে মধ্যে ডোজ দিই। দিনের পর দিন তিশার রাগ বেড়েই চলেছে। হেভি লাগে তিশা যখন রাগে। এই, আর কত ঘুমাবে? অফিস বন্ধ বলে সারাদিন পরে পরে ঘুমাতে হবে নাকি? আমার কাজে একটু সাহায্য করলেও তো পারো। ঘুমাতে দাও তো। এই শোনো না, বলো। চলো আমাদের বাসা থেকে একটু ঘুরে আসি। না, আমি যাব না। তোমার যেতে ইচ্ছে করেছে তুমি চলে যাও। কেন? তুমি যাবে না কেন? আরে, আমাকে সেদিন তোমার আব্বু আম্মু অনেক কথা শুনিয়েছিল, আমাকে এসে বাবা বাছা বলে নিয়ে যেতে হবে। আচ্ছা, আমি আব্বুকে এক্ষুনি ফোন করে তোমায় নিয়ে যেতে বলছি। বিকেলবেলা দেখি তিশার আব্বু আম্মু এসে হাজির। আমাকে তো সেই তেল দেওয়া দিল, এতই তেল দিল যে আর না করলাম না। শ্বশুর বাসায় এসে দেখি বিশাল এক আয়োজন। এর আগে তো তেমন আদর করেনি, এইবার এত আয়োজন কেন? জামাই আদর বেশ ভালোই পেলাম, কিন্তু ঝামেলা সেটা হলো তিশার আমাকে এক রুমে থাকতে হবে। তিশা না করলো না। আমি তিশার রুমে গিয়ে সোফার উপর বসে আছি। কিছুক্ষণ পর তিশা আসলো। কি ব্যাপার, সোফায় অমন করে বসে আছো কেন? বিছানায় গিয়ে শুয়ে পড়ো। তুমি কোথায় শোবে? আমিও বিছানায় শুবো। আমার খুব ঘুম ঘুম পাচ্ছে, আর তিশা যেহেতু অনুমতি দিয়েই দিয়েছে, বিছানায় গিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়লাম। শীতের দিন তো খুব তাড়াতাড়ি ঘুম চলে আসছে, কিন্তু মাথায় প্রচন্ড ব্যথা অনুভব করি। কে যেন মাথার চুল ধরে টানছে আর মাথা ঝাঁকাচ্ছে। ঘুম যখন পুরোপুরি কেটে গেল, আমি অনুভব করলাম কেউ আমার পায়ে সুড়সুড়ি দিচ্ছে। চোখ আলতো মেলে দেখি তিশা আমার দিকে তাকিয়ে আছে। এখন আমার মাথায় হাত বুলিয়েও দিচ্ছে আর পা দিয়ে সুড়সুড়ি দিচ্ছে। এখন কি করব সেটাই বুঝে উঠতে পারছি না। বউয়ের আদর খাবো নাকি উঠে যাব? আসলে আমার আবার সুড়সুড়ি একদমই সহ্য হয় না। আমি একটু নড়াচড়া দিলাম, তখন সব একদম চুপ। আবার কখন ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। পরদিন শ্বশুর বাসা থেকেই অফিস গেলাম, তবে ভালো মতো জামাই আদর পেয়ে অফিস থেকে সোজা ফ্ল্যাটে চলে গেলাম। রাতে তিশা ফোন দিল। তো তুমি আমাকে নিয়ে যাবে না? আরে, কতদিন পর গেছো, তাই আর বলি নাই। আচ্ছা, আমি আসছি। আরে, এত রাতে তোমাকে আসতে হবে না। তিশা মনে হয় আমার কথা ভালো করে না শুনেই ফোন কেটে দিয়েছে। আমি বসে টিভি দেখছি, কারণ তিশা যেহেতু একবার বলেছে ও আসছে, সেহেতু ও ঠিকই আসবে। ঠিক তাই হলো। কলিং বেলের আওয়াজ। আমি গিয়ে দরজা খুলে দিলাম। আচ্ছা, রাতে কিছু খেয়েছো? টিভি দেখছিলাম। খেয়েছি তো, চেনাচুর দিয়ে মুড়ি। যাও, টেবিলে গিয়ে বসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। তুমি খাবার পাবে কই? আমি সাথে করে খাবার নিয়ে আসছি। তাহলে জলদি দাও, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। যদি আমি খাবার না আনতাম বা না আসতাম? তাহলে ক্ষুধা পেট নিয়ে ঘুমোতে হতো। আচ্ছা যাও টেবিলে, আমি আসছি। তিশা রুমে চলে গেল। এত রাতে মনে হয় না ফ্রেশ হতে গেছে, মনে হয় অন্য কোনো কারণ থাকতে পারে। 7 মিনিট পর তিশা আসলো। টিফিন ক্যারিয়ার থেকে খাবার বেড়ে দিল। খেতে শুরু করলাম। তিশাও শুরু করেছে। তারপর যে যার রুমে চলে গেলাম। যেটা বলা হয়নি, আমি কিন্তু তিশাকে ভালোবাসি, মানে বাঁচতে শুরু করেছি। পরদিন সকালে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছিলাম, তখনই এই শোনো, আজ না আমার একটা পার্টি আছে, আমি যাব, ফিরতে রাত হবে। কোনো পার্টিতে যাওয়া চলবে না, চুপ করে বাসায় বসে থাকবে। তিশা আমার কথা শুনে মনে হলো রেগে গেছে। আমি তো পার্টিতে যাবই, পারলে আটকে দেখো।
আমি বলছি তো তুমি কোথাও যাবে না। আমি যেন বাসায় ফিরে তোমাকে বাসায়ই দেখতে পাই। এই বলে আমি বাসা থেকে বের হয়ে গেলাম। দুপুরে আর তিশাকে ফোন করা হয়নি, একটু রাগ ছিল আর কাজেও অনেক প্রেশার ছিল। সন্ধ্যায় বাসায় এসে দেখি বাইরে থেকে দরজা লক করা। তার মানে তিশা পার্টিতে গেছে। আমার কাছে যে চাবি ছিল সেটা দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। আজ বাসায় আসুক, বোঝাবো মজা। আমি না করার পরেও এত সাহস পেল কি করে? হ্যাঁ, রাত 8টা বেজে গেছে, এখনো বাসায় ফেরার নাম নেই। সে মনে হয় ভুলে গেছে যে সে এখন কারো ঘরের বউ। রাত করে একা বাসার বাইরে থাকা তার জন্য নিশ্চয়ই অন্যায়। রাত 9টা বেজে গেছে, তবুও আসার কোনো নামই নেই। কোথায় পার্টি সেটাও জানি না। আমি তিশার রুমে গেলাম, দেখি একটা কার্ড। পার্টির কার্ডই ছিল। ঠিকানা পেয়ে গেলাম, বেশি দূরে না, গাড়ি নিয়ে গেলে 20 মিনিট লাগবে। গাড়ি নিয়ে বের হলাম। পার্টিতে মিউজিক বাজছে ঠিকই, কিন্তু কোথাও কোনো মানুষই দেখছি না। অন্ধকার চারিদিক। আমি এদিক ওদিক যাচ্ছি, কিন্তু কিছু নজরে আসছে না। হঠাৎ কারো কথা শুনতে পেলাম, তিশার গলার আওয়াজ। আমার সাথে এমন করছো কেন? প্লিজ রাফি, আমাকে ছেড়ে দাও। আমি সামনে এগোতে লাগলাম, কাছে গিয়ে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালালাম। যেটা দেখলাম সেটা দেখে এত রাগ হলো যে ছেলেটার বুকে একটা লাথি দিলাম। তাতেই কাজ হয়ে গেল। ছি তিশা, ছি, তুমি এমনটা করবে সেটা আমি ভাবতেও পারিনি। এইসব করার জন্য আমি না করার সত্ত্বেও তুমি এখানে এসেছো। ছি। বিশ্বাস করো, আমি কিছু করিনি, ও আমাকে জোর করছিল। থাক, ধরা পড়ে আর মিথ্যা বলতে হবে না। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে এমন একটা নষ্টা মেয়েকে আমি বিয়ে করেছি, যে কিনা ঘরের স্বামী রেখে বাইরে আসে নষ্টামি করতে। মুখ সামলে কথা বলবে বলে দিলাম, না জেনে এত বাজে কথা বলতে তোমার মুখে আটকাচ্ছে না? আমার আর তোর মতো মেয়ের সাথে কথা নেই, চল বাসায় চল। মামুন তিশাকে নিয়ে বাসায় চলে এলো। বাসায় আসার পর তিশা কিছু বলতে চাইলেও মামুন না শুনে রুম থেকে চলে গেল। পরের দিন মামুনের অফিসের একটা প্রজেক্টের জন্য চট্টগ্রাম যেতে হবে, কিন্তু যা দেখছে আর যা হলো সেটার জন্য তিশার সাথে আর না। চট্টগ্রাম যাওয়ার ব্যাপারে তিশাকে কিছুই বলেনি, সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু উল্টে মামুন অনেক বড় সারপ্রাইজ পেয়ে গেল। পরের দিন ভোর 3টায় ফ্লাইট। মামুন তিশাকে কিছু না জানিয়ে 2টায় বাসা থেকে বের হয়ে গেল। তিশা ঘুম থেকে উঠে কালকে রাতের ঘটনা ভাবতে লাগলো, আরে এটা আমি কি করছি? হ্যাঁ, এমন অবস্থা দেখলে তো যে কারো রাগ করার কথা। আমার উচিত ছিল সবকিছু খুলে বলার। আর রাফি আমার সাথে জোর জবরদস্তি করলো। মামুন না থাকলে তো আমার সর্বনাশ হয়ে যেত। আর আমি কিনা মামুনকে না না এক্ষুনি গিয়ে সরি বলতে হবে। তিশা মামুনের রুমে চলে গেল, কিন্তু একই মামুন গেল কই? আলমারি খোলা, লাগেজটাও নেই। তিশার চিন্তা হতে লাগলো। মামুনকে ফোন দিল, কিন্তু ফোন অফ। তিশা মামুনের বাসায় ফোন দিল, কিন্তু সেখানেও যায়নি। আর প্রজেক্টের ব্যাপারে কেউ জানে না, খুবই গোপনীয় প্রজেক্ট এটা। তিশার তো অবস্থা খারাপ হয়ে গেছে, কান্নাকাটি জুড়ে দিয়েছে। ভুল ছিল আমার, আর আমি এই ভুলের জন্য ওকে কেন মারতে গেলাম? কিছুক্ষণ পর পরেই ফোন করে যাচ্ছে। বিকেল 4টায় ফোন অন পেল। তিশা কল দিচ্ছে, এটা দেখে মামুন ফোন রিসিভ করলো না। ফোনটা দিতেই আজ মামুন বিরক্ত হয়ে গেল। ফোন দিতেই আছে, মামুন বিরক্ত হয়ে আবার ফোন অফ করে রেখে দিল। না হয় রাগের মাথায় একটা চড় দিছি, তাই বলে আমার সাথে এরকম করতে হবে? হারামিটা বুঝতে পারে নাই ওকে ছাড়া আমার কিচ্ছু ভাল লাগে না, থাকতে পারবো না। আমাকে কিছু না বলে কই চলে গেল? আবার ফোন দিচ্ছি সেটা ধরছে না। কাছে থাকলে না মাথার নিচে আছাড় দিতাম। বজ্জারটাকে না, ওর কোনো দোষ নেই, আমারই দোষ। ও তো আমাকে যেতে না করেছিল, তারপরে আমি কেন গেলাম? রাতে আবারও ফোন অন। তিশা কল করলো। প্রথমবারে ফোনটা কেটে দিল, দ্বিতীয়বারে রিং হইতাছে। রিসিভ হলো। ওই কুত্তা হনুমান, আমাকে রেখে কই চলে গেছিস? আর অফ রাখছি। কে আপনি? মামুনের ফোন একটা মেয়ে রিসিভ করেছে, এটা ভেবেই তিশার বুকের ভেতর মোচড় দিয়ে উঠলো। আমি কে সেটা পরে বলছি, তার আগে তুই বল, তুই কে? আমার স্বামীর ফোন তোর কাছে কেন? ওহ ম্যাম, আপনি? আসলে আমরা সবাই একত্রে মিটিং করছিলাম, যখন মিটিং শেষ হয় স্যার তাড়াতাড়ি বের হয়ে যায়, আমি ফোনটা পাই। কাল সকালে এসে স্যার ফোন নিয়ে যাবে। আরে বাহ, ভালোই তো মিথ্যা বলতে শিখে গেছিস তুই মিথিলা, সেটা আমি খুব ভালো করেই জানি। আর তুই আমার মামুন এখন হানিমুন করছিস, সেটা আবার আমার কাছে থেকে লুকোচ্ছিস। সরি ম্যাম, আপনার কোথাও ভুল হচ্ছে।
আমি মিথিলা না, আমি মিতু। সত্যি তুই মিথিলা না তো? হ্যাঁ ম্যাম, আমি মিতু। আচ্ছা সরি এতক্ষণ খারাপ ব্যবহার করার জন্য। ইটস ওকে ম্যাম। তিশা কল কেটে দিল। কাণ্ডজ্ঞান দেখেছো, ফোন রেখে চলে যায়, আবার আমাকে একবার ফোনও করে না। আমি ফোন দিলে সেটা রিসিভও করার নাম নেই। আমার তো একদম ভালো লাগছে না। ধুর, এইবার আসলে সব ঠিকঠাক করে নিব। লুকোচুরি আর কতদিন খেলবো। প্রজেক্টের সব কাজ শেষ করে মামুন বাসায় ফেরার জন্য রওনা দিল। এই কয়েকদিন তিশার সাথে একটাও কথা হয়নি। প্রায় সময় ফোন বন্ধ থাকতো, আর যখন খোলা থাকতো তখন রিসিভ করতো না। অন্যদিকে তিশা তো খাওয়া বন্ধ করে দিয়েছে, রাতে ঘুমোতে পারে না, খেতে গেলে খেতে পারে না, সবসময় দরজার দিকে চেয়ে থাকে। কখন মামুন ফিরে আসবে সে অপেক্ষায়। প্রহর শেষ হলো, মামুন বাসায় এসে কলিং বেল চাপলো। তিশা দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। মামুন কোনো কথা না বলে ভিতরে প্রবেশ করলো। ওই হারামি, আমাকে একা রেখে কই চলে গেছিলি? আমাকে সাথে নিয়ে গেলি না কেন? জানিস গেছিস তো গেছিস, ফোন অফ করে রাখছিলি কেন? আর আমার সাথে কথা বলছিলি না কেন? আমাকে আর কখনো একা রেখে কোথাও যাবি না। হারামি, গেলে একদম মেরে ফেলবো। কি রে, তুই কোনো কথা বলছিস না কেন? কোনো কথা না বলে শুকনো একটা হাসি দিয়ে চলে যেতে লাগতো। আমি কোনো উত্তর না দিয়ে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। তিশা বাইরে থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। মামুন, এই মামুন, আমার সাথে কথা বলো প্লিজ। আমার ভালো লাগে না। কি হয়েছে? আমার উপর রাগ করে আছো? তিশা সহ্য করতে না পেরে কান্না করতে শুরু করে দিয়েছে। মামুন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল, কিছুক্ষণ ঘুমিয়ে নিল। বিকেলবেলা রুম খুললো, দেখলো তিশা দরজার সামনে বসে আছে, কান্না করতে করতে চোখ লাল করে ফেলেছে। মামুন সেদিকে আর কোনো খেয়াল না করে বাজারে চলে গেল। তিশা ভাবলো হয়তো ঘুরতে গেছে, তাই রাতে খাবার জন্য রান্না করতে গেল। তিশা রান্না প্রায় শেষ, তখন মামুন বাজার করে বাসায় ফিরল। তারপর সেগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। আরে, এত বাজার দিয়ে কি হবে? বাজার তো আছে। মামুন তবুও কোনো কথা না বলে কিছু সবজি নিল, তারপর সেগুলো ধুয়ে নিল। তার মধ্যে তিশা রান্না শেষ, সবজিগুলো কাটতে শুরু করলো। আরে, এখন সবজি কাটছো কেন? আর তরকারি রান্না করা তো শেষ। মামুন প্রথমে ভাত বসালো। আরে কি করছো এসব? আমি তো আমাদের দুজনের জন্য রান্না করেছি, তবু কেন ভাত বসালে? মামুন এমন ভাবে ধরেছে যেন তিশার কোনো কথাই মামুন শুনতে পাচ্ছে না। তিশার এদিকে যেমন রাগ হচ্ছে, তার থেকে বেশি কষ্ট পাচ্ছে। মামুন কেন এমন করছে? কয়েকদিন আগে তো হেসে হেসে কথা বলতো, কত মজা করতো, দুষ্টুমি করতো। আর সেই মামুন কিনা এমন ভাবে ধরেছে যেন সেই বাসায় একাই আছে, তার সাথে আর কেউ। এই থামো, কি করছো এসব? আর অমন ভাবে কেউ সবজি কাটে? হাত কেটে যাবে তো। কথাটা বলতে মনে হয় দেরি, কিন্তু হাত কাটতে দেরি নেই। এই দেখেছো, সত্যি সত্যি হাতটা কেটে ফেললি। দেখি কতখানি কেটে গেছে। এই কথা বলে মামুনের হাত মাত্র ধরেছে, কিন্তু মামুন হাতটা ঝাপটা মেরে ছাড়িয়ে নিল। আরে এমন কেন করছো? আর এত রাগ কেন করছো? মামুন কোনো কথা না বলে নিচে রুমে চলে গেল, তারপর ব্যান্ডেজ করার জন্য বসেছে। দাও, আমাকে দাও, আমি করে দিচ্ছি। মামুন স্যাভলন দিয়ে পরিষ্কার করে নিল। আমাকে দিতে বলেছি তো নাকি? তুমি একা পারবে না তো। মামুন তিশার দিকে একবার তাকালো, তারপর ব্যান্ডেজ করায় মন দিল। ব্যান্ডেজ করে আবার এসে রান্না করা শুরু করলো। আচ্ছা, তুমি যখন রান্না করছো একটু বেশি করে রান্না করো। আজ রাতে তোমার হাতে রান্না খাবো। মামুন রান্না করছে, আর তিশা একটার পর একটা কথা বলেই যাচ্ছে। নানান ভাবে মামুনকে হাসানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই হচ্ছে না। এক পর্যায়ে তিশা আর থাকতে না পেরে কান্না করতে করতে নিচে রুমে গেল। রান্না করা শেষে মামুন খেয়ে নিল, তিশাকে একবারও ডাকলো না। খাওয়া শেষ করে মামুন গিয়ে নিচের রুমে ঘুমিয়ে গেল। অন্যদিকে তিশা এসে দেখে মামুন যা রান্না করেছিল কিছু আর বাকি নেই। তিশার প্রচুর ক্ষুধা থাকা সত্ত্বেও না খেয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকালে উঠে দেখে মামুন আবারও যথারীতি রান্না করছে। আরে তুমি এখন উঠলে আর রান্না করছো কেন? যাও, তুমি গিয়ে রেডি হয়ে নাও, আমি রান্না করে রাখছি। আজও মামুন তিশার সাথে কোনো কথা বলছে না। রান্না শেষে মামুন খেতে বসলো। এই আমিও খাবো, দাও। মামুন তিশার দিকে খাবার বাটি বাড়িয়ে দিল। তিশা নিজের প্লেটে কিছু বেড়ে নিল। মামুন নিচের দিকে চেয়ে চেয়ে খাচ্ছে, অন্যদিকে তিশা মামুনের দিকে চেয়ে আছে। এই তোমার না কাল হাত কেটেছিল, সেটার ব্যথা কমেছে? মামুন নিচের দিকে চেয়ে খাচ্ছে। ধুর, শয়তান কি শুরু করেছে আমার সাথে? আমি কি কোনো খেলনা নাকি? আমাকে নিয়ে খেলছি কেন? খাওয়া শেষ, মামুন নিচের রুমে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে বের হলো। যাবার আগে তিশার হাতে একটা খাম ধরিয়ে গেল। তিশা তো মহামুখী। তিশা ভাবছে
নিশ্চয় এটা কোনো সারপ্রাইজ গিফট আছে। তাই কাল থেকে আজ পর্যন্ত শয়তানটা আমার সাথে অমন করছিল। তিশা তাড়াতাড়ি করে খামটা খুললো। খামের মধ্যে ছিল 7,000 টাকা আর একটা চিঠি। তিশা চিঠিটা পড়তে শুরু করলো। এখানে 7,000 টাকা আছে, আমার রুম ভাড়া। আশা করি যেটা দিয়েছি সেটা যথেষ্ট। যদি আরো লাগে বা আপনার না পোষায় আমাকে বলবেন, আমি রুম ছেড়ে দিব। আরো একবার শখ খেলো তিশা। তখন তিশা ভাবতে লাগলো, কেন মামুন এমন করছে। ও হ্যাঁ, সেদিনের ওই ব্যবহারের পর থেকে মামুন আমার সাথে কথা বলে না। এত রাগ। আজ বাসায় আসুক না, রাগ কিভাবে ভাঙাতে হয় সেটা আমি ভালো করেই জানি। আর ওর জন্য আমি ঠিক করে থাকতে পারছি না, কিন্তু ওর ওই দিকে কোনো লক্ষ্যই নেই। রাতে মামুন বাসায় ফিরলো। ওই হারামি, দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। মামুন না দাঁড়িয়ে রুমের দিকে যাচ্ছিল। তিশা যখন মামুনের সামনে গিয়ে দাঁড়ালো, ওই, আমার দোষ কি আমার সাথে? আর কত এমন করবি? আচ্ছা, আমার বাসায় থাকতে তোর সমস্যা, তাই তো? চল, আজকেই তোর বাসায় চলে যাব। সেখানে তো আর আমাকে ভাড়া দিতে পারবি না। তোর আব্বুও বলেছে ওই বাসায় চলে যেতে, সবাই একসাথে থাকবে। মামুন তো সব আগে থেকে জানে, তাই আর কিছু বলল না। কারণ এই বাসায় থাকতে মামুনের আর ভালো লাগছিল না। মামুন মাথা নাড়িয়ে চলে যাচ্ছিল। ওই দাঁড়া, আমার কথা শেষ হয়েছে নাকি? আমার উপর কেন এত রাগ করে আছিস? মামুন কোনো কথা বলছে না। কি হলো বল, আমার উপর কেন এত রাগ করে আছিস? আচ্ছা থাক, বলতে হবে না, আমি তো রাগ ভাঙিয়ে দিচ্ছি। তিশা মামুনের কলার চেপে ধরল। তারপর যেই কিস করতে যাবে তার আগে মামুন নিজের মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। আরে আরে, কি করতে যাচ্ছেন এসব? কি করতে যাচ্ছি সেটা বুঝতে পারছি না। দেখুন, এইসবে কোনো মানে হয় না। আমি তোর স্ত্রী, তোকে আমি কিস করতেই পারি। সেটা আর কিছুদিন, তারপর আমি একদিকে আর আপনি অন্যদিকে। কি বলতে যাচ্ছিস তুই? মানটা খুব সোজা, আমি আপনার সাথে আর থাকবো না। যেখানে কিনা ছি, বলতেও লজ্জা লাগে। এই মামুন, প্লিজ আমার সাথে এমন করিস না। আমি মরে যাব, তোকে ছাড়া থাকতে পারবো না। তোকে ছাড়া। দেখুন, ভালো আমিও বেসেছিলাম, কিন্তু আপনি তার কি প্রতিদান দিলেন? আমি না করার পরেও পার্টিতে গেলেন, আর সেখানে গিয়ে কি করলেন? যাই হোক, আমার আম্মুর সাথে কথা হয়েছে, আমি বলে দিয়েছি আপনার সাথে আমি আর থাকবো না। আমার জন্য যেন মেয়ে দেখা শুরু করে দিতে, কারণ আমার এখন একটা সংসার দরকার। সংসার করলে তুই আমার সাথে করবি? করতে চেয়েছিলাম, কিন্তু আর না। আপনার সাথে আর যাই হোক, সংসার করা যায় না। এই কথা শুনে তিশা কয়েকটা পেছনে চলে গেল। এতক্ষণ কান্না করছিল, এখন তার থেকেও বেশি কান্না করছে। এই, আপনি আপনার এই ন্যাকা কান্নাগুলো না অন্য কোথাও গিয়ে কাঁদবেন, কেমন? আমার আবার ন্যাকামি একদম ভালো লাগে না। আমি কি এমন করেছি যার জন্য আমাকে এত বড় শাস্তি পেতে হবে? না, আপনি কিছু করেন নাই, তবে আমি তো আগেই বলেছি কি চাই। এই কথা বলে মামুন ও রুমে চলে গেল। তিশা সেখানে বসে কান্না করছিল। পরদিন সকালে মামুনের আব্বু চলে এসেছে ওদের নেবার জন্য। মামুন আর তিশা মামুনদের বাসায় চলে গেল। রাতে তিশার মামুন একই রুমে আছে, তবে তিশা ফ্লোরে আর মামুন খাটে শুয়ে আছে। তিশার ঘুম আসছে না। তিশার ইচ্ছা করছে মামুনকে গিয়ে জড়িয়ে ধরে বলি ভালোবাসি কথাটা বলতে, আর নিজেদের মধ্যে সবকিছু ঠিক করে নিতে। কিন্তু তিশার খুব ভয় করছে, কারণ মামুন এখন তার উপরে অনেক রাগ করে আছে। রাত আনুমানিক 12টা বাজবে, তখন মামুনের ফোন বেজে উঠল। তিশা তখন জেগেছিল, কিন্তু সেটা বুঝতে দিল না। হ্যাঁ মিতু, বলুন। আপনার কাজ কত দূর? ওপাশ থেকে কি বলছে সেটা তো তিশা শুনতে পাচ্ছে না, তবে এত রাতে একটা মেয়ে মামুনকে কল করেছে, সেটা ভাবতে তিশার গা একদম জ্বলে যাচ্ছে। আরে না, কে কি ভাববে? আর আমার ওয়াইফ? না, কেন হাসলাম সেটা আপনি বুঝবেন না। কিছুদিন পর তো আমি আবার ব্যাচেলার হয়ে যাব। সেই রকমই কিছু। মামুন এক নাগাড়ে কথা বলে যাচ্ছে। তিশা শুনছে আর কান্না করছে। ফুল বুঝে এভাবে সব শেষ করে দেব? ও হয়তো থাকতে পারবে, কিন্তু আমি থাকবো কিভাবে? হারামিটাকে তো অনেক বেশি ভালোবেসে ফেলেছি। সব নষ্টের মূল ওই রাফি। আমাকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে গেল, আর কিন্তু ও তো আমাকে কিছু করতে পারে নাই। তবে মামুন কেন আমাকে ভুল বুঝছে? হ্যাঁ, ও আমাকে না করেছিল, আর আমি ওর কথা অমান্য করে গেছি, তার জন্য এমন করছে। আর হয়তো ভেবে নিয়েছে আমি ইচ্ছা করে রাফির সাথে, কিন্তু এটা তো ভুল ভাবছি। আমি তো শুধু মামুনের, অন্য কারণ না, এটাও বোঝে না।
হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো। তিশা কান্না করতে করতে ঘুমিয়ে গেছে। পরদিন সকালবেলা সবাই একসাথে খেতে বসেছে। তিশা খাবার বেড়ে দিচ্ছিল, তখন মামুনের আম্মু বলল মামুনের পাশে গিয়ে বসতে। যেই তিশা মামুনের পাশের চেয়ারে বসছে, অমনি মামুন বলে উঠল, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে চললাম। মামুন রাগ করে না খেয়ে অফিসে চলে গেল। আমিও খাবো না। কেন রে মা, তোর আবার কি হলো? ও আমার জন্যই তো না খেয়ে চলে গেল, আমি খাবো কি করে? আরে বউ তো দেখি স্বামী পাগল। কিন্তু তোমার বোকারাম ছেলে সেটা বোঝে না, সব সময় আমাকে কষ্ট দিতে থাকে। হ্যাঁ, আমিও সেটা লক্ষ্য করলাম। আচ্ছা, তোদের কি কোনো কারণে ঝগড়া হয়েছে? ঝগড়া না, তোমার ছেলে আমাকে অকারণে ভুল বোঝে। মানে কেন? তিশা তখন সব বলল। আরে আমার ছেলেটা একটু অমনি, আর তোরও কিন্তু দোষ আছে। ও না করার পরেও কেন তুই গেলি? আর মামুন যদি সময় মতো না যেত তাহলে কি হতো? কি করবো আম্মু, তোমার ছেলে আমাকে নিয়ে একটু ঘুরতে বের হতো না, তাই ভাবলাম পার্টিতে যাই, কিন্তু কে জানে অমন ভাবে ফেসে যাব। যা হয়েছে সেটা ভুলে যা, আর অপেক্ষা কর যেন সব তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমি আর নিতে পারছি না আম্মু, আমি পাগল হয়ে যাচ্ছি। আজ হয় এসপার, নয় ওসপার। এই কথা বলে তিশা চলে গেল। রাতে তিশা অপেক্ষা করছে মামুনের ফেরার অপেক্ষায়। মামুন বাসায় ফিরল। মামুন, তোমার সাথে আমার কথা আছে। হ্যাঁ বলুন, কি বলবেন? ওই হারামি, আমাকে একদম আপনি করে বলবি না। এটাই কি আপনার কথা? আচ্ছা বলছি। আচ্ছা মামুন, আমি কি তোমার কথা না শুনে খুব অন্যায় করে ফেলেছি? আচ্ছা মানলাম আমি অন্যায় করেছি, কিন্তু আমার কি মাফ নাই? আমি আর থাকতে পারছি না মামুন তোমাকে ছাড়া, আমার একটু ভালো লাগে না। বলতে বলতে মামুনকে জড়িয়ে ধরলো। আরে আরে, এমন ভাবে আমাকে জড়িয়ে ধরবেন না, সুরসুরি লাগে তো। আর কিছু কিছু অন্যায়ের মাফ হয় না। তার মানে আমাকে ক্ষমা করবে না, আমাকে আর আপন করে নেবে না, আর আমাকে তোমার বাচ্চার আম্মু বানাবে না? না, কোনোটাই করব না। যা বলেছো ভেবে বলছো? আমার অনেক আগেই ভাবা হয়ে গেছে। আচ্ছা, আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না, ভালো থেকো তুমি। তিশা রুম থেকে চলে গেল। মামুন ফ্রেশ হতে চলে গেল, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেল। পরদিন সকালে মামুন ঘুম থেকে উঠে দেখে তিশা এখনো ঘুমাচ্ছে। অন্যদিন তো এমন হয় না, কেমন ভাবে যেন মটকা মনে পড়ে আছে। মামুন তিশাকে ডাক দিল, কিন্তু কোনো সারা শব্দ নেই। মামুনের নজর গেল তিশার হাতের দিকে। হাতে একটা কিসের যেন বোতল, তার পাশেই একটা কাগজ। তিশার এমন অবস্থা দেখে মামুনের কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। মামুন কাঁপা কাঁপা কণ্ঠে কাগজটা ধরলো। একটা চিঠি। মামুন পড়তে শুরু করলো। ওই হারামি, চলে যাচ্ছি তোকে ছেড়ে, না হয় একটু ভুল করেছিলাম তাই বলে আমাকে এত বড় শাস্তি দিবি তুই? খুব ভালোবাসি তোকে, আর তুই সেটা বুঝলি না। তোকে রেখে চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরবো না। ভালো থাকিস। ইতি তোর বউ তৃষা। দেখো, এইসব ফাজলামি আমার একদম ভালো লাগে না। ওটা বলছি। তিশা কিছু বলছে না। আমি উঠতে বলেছি তো নাকি? তিশার কোনো সারা শব্দই নেই। মামুন প্রথমে ভেবেছিল তিশা মজা করছে, কারণ যেমন ভাবে চিঠি লিখেছে। কিন্তু তিশার কোনো সারা শব্দ না পেয়ে মামুনের চিন্তা হতে লাগলো, সত্যি সত্যি কি তিশার ফিরবে না? মামুন ওর আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাইকে ডাকলো। তারা এসে ব্যাপারটা বুঝলো। তিশার এমন অবস্থা দেখে মামুন নিজেরও জানতে কান্না করে দিয়েছে। তিশাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। মামুন বাইরে বসে কান্না করে যাচ্ছে, আর পাগলের মতো করছে। এতদিন তিশাকে যেমন করত। মামুন যে তিশাকে ভালোবাসে না সেটা না, আসলে রাগ আর অভিমান পুষে রেখেছিল। তাই বলে তিশা এমন করবে সেটা ভাবতেও পারেনি। তিশা অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে। আজ 2 দিন তিশার জ্ঞান আসার কোনো খবরই নেই, কিন্তু ডাক্তার বলেছে তিশা বিপদমুক্ত। মামুন তো এই 2 দিন না খাওয়ায় সবকিছু ভুলে গেছে, একদম পাগলের মতো হয়ে গেছে। তিশাকে বেডে দেওয়া হয়েছে। মামুন তিশার উপর বসে আছে, ঘুম ঘুম পেয়েছে, তাই তিশা বালিশের উপর মাথা রেখে শুয়ে আছে। মামুন হঠাৎ অনুভব করলো কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। খুব ভালো লাগছে,
মামুন উঠে দেখে তিশার জ্ঞান এসেছে। মামুন কিছু বলার আগে তিশা বলে উঠল, এই নিজের কি হাল করেছো? এই, তুমি এমন পাগলামি কেন করেছিলে? তোমাকে আর বিরক্ত করতে চাইছিলাম না তাই। প্লিজ এমন ভাবে বলো না। আমার না খুব রাগ হয়েছিল। যদি সেদিন আমি না যেতাম আর তোমার যদি কিছু হয়ে যেত, আমি থাকতাম কাকে নিয়ে? কেন, আছে না তোমার মিথিলা? চুপ, আমার অন্য কাউকে চাই না, তোমাকেই চাই। আমাকে চাইলে আমার সাথে। আরে তুমি কান্না করছো কেন? আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। তোমাকে যে খুব দরকার আমার জীবনে। এই কথাটা কখন বুঝলা? এই 2 দিনে খুব ভালো করে বুঝেছি, তোমাকে ছাড়া আমি একদম শূন্য। সেটা তো ভালোই, কিন্তু তোমাকে সারা জীবনেই শূন্যতা নিয়েই থাকতে হবে। মানে কি বলতে চাচ্ছ তুমি? তোমার কথার মানে বুঝতে পারলাম না। তুমিই তো চাচ্ছিলে আমি তোমার কাছ থেকে দূরে সরে যাই। মরতে যেহেতু পারলাম না, সেহেতু আমাকে দূরেই সরিয়ে রাখতে হবে। আমি থাকতে দিলে তো থাকবে। আমাকে নিজের কাছে রাখতে হলে আমাকে ইমপ্রেস করতে হবে। বলো কি করলে তুমি ইমপ্রেস হবে? আমি সব করব তোমার জন্য। আচ্ছা, তাহলে তুমি যেটা করেছিলে আমিও সেটা করব, তাহলে তো তুমি ইমপ্রেস হয়ে যাবে। একদমই কাজ করতে যাবে না, না হলে কিন্তু আমি তোমাকে সারা জীবনের জন্য ছেড়ে যাব। আমাকে অন্যভাবে ইমপ্রেস করতে হবে। আসো জানু, বুকে আসো। দূর, এইসবে আমি ইমপ্রেস হব না। তাহলে কি করব? তোমাকে কোলে নিয়ে ঘুরবো? সেটা আমি ইমপ্রেস হবার পর। মামুনের রাগ উঠে গেল, তাই মামুন রাগ করে বাইরে চলে গেল। তিশা মনে মনে হাসছে, তবে অভিমানটা প্রচুর। 4 দিনের দিন তিশাকে বাসায় নিয়ে আসা লাগলো। মামুন তিশার পেছনে যাচ্ছে। এইভাবে তিশা যদি আবার মাথা ঘুরে না পড়ে যায়। তিশা রুমে গেল। রুমে যাবার পর, শোনো, আজ থেকে তোমার পরীক্ষা শুরু। আগামী 15 দিনের মধ্যে যদি আমাকে ইমপ্রেস করতে না পারো, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। এই আমি বলে রাখলাম। তুমি আমাকে ছেড়ে ভালো থাকতে পারবে তো? আগে জানতাম পারবো না, কিন্তু যখন আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করেছিলাম তখন খুব ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে আমাকে ভালোবাসে না, তার জন্য কেন জীবন দিতে গেলাম। আমি কি তোমাকে ওইসব করতে বলেছিলাম? আমি কি করব, আমার ভালো লেগেছিল তাই করেছি। এই, আমাকে মাফ করে দাও না আগের ব্যবহারের জন্য। প্লিজ, ইমপ্রেস করার কাজ আমাকে দিয়ে হবে না। আচ্ছা, আমি আব্বুকে ফোন করছি, আমাকে যেন এখান থেকে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা, আমি আমার কাজ শুরু করে দিচ্ছি। 15 দিন তো, দেখবে তার আগেই তোমাকে ইমপ্রেস করে ফেলবো। আচ্ছা যাও, কাজে লেগে যাও। মামুন রুম থেকে চলে গেল আর ভাবছে কিভাবে ইমপ্রেস করা যায়। কিছুতেই মামুনের মাথায় কিছু আসছে না। হঠাৎ মামুনের মনে হলো রান্না করে খাওয়ালে তিশা ইমপ্রেস হতে পারে। যেই ভাবা সেই কাজ। মামুন রান্নাঘরে চলে গেল, স্যুপ বানাতে শুরু করলো। মামুনকে রান্নাঘরে দেখে মা ভাবি সবাই বেশ অবাক হল। তুমি খেয়ে নাও। এই, আমি এখন আইসক্রিম খাবো? মাথা খারাপ নাকি? তাহলে ফ্রিজে রেখে দাও। মামুনের অবস্থা এই 3 দিনে অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু তিশার কোনো নড়াচড়া হচ্ছে না। রাতে অফিস করে মামুন বাসায় ফিরল। মামুনের অবস্থা এই 3 দিনে অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু তিশার কোনো নড়াচড়া হচ্ছে না। রাতে অফিস করে মামুন বাসায় ফিরল। কই তিশা একটু হাত থেকে ব্যাগ নিয়ে নিবে, জামা এনে দিবে, তা না পায়ের উপর পা দিয়ে বসে আছে। আমি ফ্রেশ হয়ে খেতে লাগলাম। আচ্ছা তিশা, আর কত? এইবার তো থামো। থামাতে যদি বলো তাহলে আমি আমার বাসায় চলে যাচ্ছি। দেখো তিশা, সবসময় আমার এই কথা ভালো লাগে না, তবে আমি আর নিতে পারছি না। বোঝো এইবার কেমন লাগে। আমাকে তো আর কম কষ্ট দাওনি। কি হলো? অমন করে কি ভাবছো? আচ্ছা, আর তো 12 দিন আছে, দেখো না কি হয়। আমি এর বেশি আর কিছুই করতে পারবো না। তাহলে আমাকে আমার বাসায় যেতেই হবে। তাই যাও। কথায় কথায় খালি বাসায় চলে যাব। এক্ষুনি চলে যাব, ইমপ্রেস করতে হবে। পারবো না আমি তোমাকে ইমপ্রেস করতে। তিশা মামুনের এমন ব্যবহার আশা করেনি। তিশারও খুব রাগ হলো। সেদিন তিশা বাসায় ফোন করে গাড়িটিকে পাঠালো। সেদিন রাতেই তিশা বাসায় চলে গেল। মামুনও আর আটকায়নি। 7 দিন হয়ে গেছে, কেউ কারোর সাথে কোনো কথা বলছে না। মামুন আর থাকতে পারছে না, তাই ভাবলো আজকে গিয়ে তিশাকে বাসায় নিয়ে আসবে। তিশার বাসায় চলে গেল। তিশা রুমে শুয়েছিল। আসতে পারি? কে? ও তুমি? মামুন লক্ষ্য করলো তিশার মুখে কেমন যেন শুকনো হয়ে গেছে। মামুন তিশার দিকে হাঁ করে তাকিয়েছিল। তা হঠাৎ করে এলে যে? তোমাকে নিতে আসলাম। কিন্তু আমি আর ওই বাসায় যাব না। প্লিজ চলো। আগে আমাকে ইমপ্রেস করো, তারপর তোমার বাসায় যাব। উফ, কিভাবে করব? কেন, তুমি জানো না একটা মেয়ে কি কি ভালোবাসে? সেটা তো জানি না, তবে জেনে নিব। তোমাকে নিতে এসেছিলাম, কিন্তু তুমি যখন যাবে না তাই বসে থাকবো না। আর এসেছো, খেয়ে যাও। না, হাতে বেশি সময় নেই,
মামুন তিশাদের বাসা থেকে বের হয়ে অনিকাকে ফোন দিল। অনিকা দারুণ একটা দিল। মামুন অনিকাকে নিয়ে শপিং মলে গেল। তখন অনিকা বলছে, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে শাড়ি। 2টা শাড়ি কিনলো, একটা তিশার জন্য আর একটা অনিকাকে গিফট করলো। মল থেকে বের হয়ে মামুন অনিকাকে বলল, এটি কাজ হবে তো? হবে স্যার, 100% হবে। মামুন অনিকাকে ধন্যবাদ দিয়ে আবার তিশাদের বাসায় চলে গেল। শাড়ি পেয়ে তিশা তো সেই খুশি হলো। তিশা এবার খুব ভালো করে কথা বলল, মামুনকে খাওয়ালো। তারপর রাতে তিশাদের বাসায় রেখে দিল। রাতে মামুন প্রকৃতির কাজ সারতে গেল। তখন মামুনের ফোনে একটা SMS আসলো। তিশা কি যেন মনে করে ওপেন করলো। স্যার আসলে তখন আপনাকে ধন্যবাদ দিতে ভুলে গিয়েছিলাম। শাড়ির জন্য আপনাকে ধন্যবাদ। ও, তার মানে তলে তলে এত কিছু। তিশার খুব রাগ হচ্ছে, এতই রাগ হচ্ছে ফোনে একটা আছাড় দিল। সাথে সাথেই বেচারার ফোন শেষ। মামুন ইতিমধ্যে চলে এসেছে। তিশার দিকে চেয়ে দেখে তিশা রাগে একদম লাল হয়ে গেছে। এই কি ব্যাপার, তুমি অমন রেগে আমার দিকে চেয়ে আছো কেন? তিশা কিছু বলছে না, শুধু রাগেই ফুঁসছে। ওই, এত রাতে একটা মেয়ে SMS কেন করলো? আর শাড়ি তুই নিজে থেকে কিনছিস নাকি অন্য কারো কথায়? একদম, আমি নিজের জ্ঞান থেকে বের করেছি। কয়টা শাড়ি কিনেছিলি? আমার বউ কয়টা? একটা, তাই একটাই কিনেছি। চুপ, একদম চুপ, মিথ্যা বলবি না। তুই একটা লুচ্চা শালা, বলে একটা বউ। তাহলে আনিকাকে শুননি, আর তুই আনিকাকে শাড়ি কিনে দিস নাই? এই রে, ধরা খেয়ে গেছি। এখন আমাকে বাঁচাবে কে? না মানে আনিকা আমার কলিগ, তো একসাথে কাজ করি। একসাথে তো অনেক মেয়ে আছে, তার মানে তুই সব মেয়েকে? এই না না, একদমই না। আমি তোমার জন্য শাড়ি কিনতে গেছিলাম, তখন দেখি আনিকা, তাই। একদম মিথ্যা বলবি না, আমি জানি শাড়ি কেনার প্ল্যান ওই আনিকা তোরে দিয়েছে। হ্যাঁ দিয়েছে, তো কি হয়েছে? কিছু হয়নি, তুই কেন আনিকাকে শাড়ি দিবি? আর ও এত রাতে তোকে কেন SMS দেবে? কি? আনিকা আমাকে SMS করেছে? কই দেখি দেখি কি SMS করেছে, আমার ফোন কোথায়? উপরের দিকে চেয়ে থাকলে যা হয়, একটু নিচের দিকে চেয়ে দেখ তো, কিছু দেখতে পাচ্ছিস কিনা। আরে আরে, আমার ফোনের এই অবস্থা কে করেছে? কে আবার? আমি করেছি। কিন্তু কেন? আমার ফোন কি দোষ করেছিল? এত রাতে SMS করছে তাই ভেঙে ফেলেছি। আচ্ছা, কি এমন লেখা ছিল যার কারণে আমার ফোনকে এত অল্প বয়সে শহীদ হতে হলো? ওই আনিকা নাকি কি জানো না, ওই মেয়েটা তোকে ধন্যবাদ জানিয়েছে SMS এ, তাই আমার ভালো লাগে নাই তাই। বা, মেয়েটার এলেম আছে বলতে হবে। কাউকে কিছু দিলে যে ধন্যবাদ দিতে হয় সেটা আনিকা খুব ভালো করেই জানে। কিছু কিছু মানুষ তো গিফট পেয়ে সব ভুলেই যায়। ওই, তুই আমাকে ঠেস দিয়ে কথাটা বললি নাকি? আমি কি কারোর নাম ধরে বলেছি নাকি? তা না বললেও আমি বুঝে নিয়েছি। আচ্ছা, তোমার ফোনটা দাও তো একটু। কেন? আমার ফোন দিয়ে কি করবি? আনিকা আমাকে ধন্যবাদ দিলেও তাই ওয়েলকাম জানাবো। ওই, আনিকার নাম্বার তোর মুখস্থ? 017057881। আমার নাম্বারটা একটু বলতো। 0185, তারপর কি জানো, 01856। না, মনে পড়ছে না। দারুণ, আমি তোর বউ, আমার নাম্বার তোর মুখস্থ নেই, কিন্তু কোথাকার কোন মেয়ে তার নাম্বার মুখস্থ। বাহ। ওই, আমি তোমার কাছে ফোন চেয়েছি, তুমি ফোন দাও। না, তোকে আমি আমার ফোন দেব না। তখন তিশার পাশ থেকে ফোনটা নিয়ে নিলাম। ওই, ভালো হবে না বলে দিচ্ছি, আমার ফোন আমাকে দিয়ে দে। মামুন তিশার কথায় কান্না দিয়ে নাম্বারটা ডায়াল করে ফোন দিল। আর কিছুই বলতে পারলো না। পাশ থেকে তিশা ফোন নিয়ে নিল। তারপর সেটাও আছে। আর মামুন তো ফিক করে হেসে দিল। ওই, একদম হাসবি না বলে দিলাম। আর ওই মেয়েটা কি বললো তোর জন্য রাত জেগে আছে? তিশা মামুনকে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিল। তারপর তিশা মামুনের উপর চড়ে বসলো। এইবার বল, তোর জন্য ওই মেয়েটা রাত জেগে আছে? হ্যাঁ আছে তো, বলতে দেরি, কিল ঘুষি খেতে দেরি নাই। আরে আমার লাগছে তো। লাগার জন্যই তো দিচ্ছি। বল, আরো কোন কোন দিন কোন কোন মেয়েকে কি কিনে দিয়েছিস? হ্যাঁ দিব। কি বললি তুই? না, আর কোনো দিন কোনো মেয়েকে কিছু কিনে দিব না। আমার ফোনই তো ভেঙে দিছো। ভেঙেছি, খুব ভালো করেছি। মামুনের দম বন্ধ হয়ে আসছে এবার। তিশা ঝটপট মামুনের বুকের উপর থেকে নেমে গেল। মামুন জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সেদিন রাত তো ঝগড়া করতে করতে পার হয়ে গেল। পরদিন মামুন অফিসে চলে গেল। সারাদিনে মামুনের সাথে কোনো কথা বলতে পারেনি। এতদিন অভিমান ছিল, তাই নিজে থেকে কথা বলেনি। কিন্তু কাল মামুন এসে সব শেষ করে দিয়েছে। কিভাবে কথা বলবে? না আছে মামুনের কাছে ফোন, না আছে তিশার কাছে। অফিসের ল্যান্ডলাইনে ফোন দেবে, কিন্তু যদি কাজে ব্যস্ত থাকে। তিশা আর কিছু ভাবতে পারছে না। মার্কেটে চলে গেল তিশার জন্য আর মামুনদের জন্য ফোন কিনলো। তারপর তিশা সোজা অফিসে চলে গেল। দেখে মামুন মন দিয়ে কাজ করছে। তিশা এসেছে, সেই দিকে কোনো খেয়ালই নেই।
তিশা 14 মিনিট দাঁড়িয়ে আছে, কিন্তু মামুনের কোনো রেসপন্স নেই। তিশা আর না পেরে একটা চেয়ার টেনে অনেক রাগ নিয়ে বসে পড়ল। মামুন তখন ল্যাপটপ থেকে চোখ সরিয়ে নিল। আরে, তুমি কখন এলে? এসেছি, অনেকক্ষণ হয়েছে, কিন্তু আপনি তো আপনার কাজ নিয়েই ব্যস্ত। আমার দিকে কি আপনার কোনো নজর আছে? আরে এইভাবে কেন বলছো? একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। তুমি থাকো তোমার কাজ নিয়ে। এই নাও ধরো, এটা তোমার। আরে বাহ, নতুন ফোন! কিন্তু হঠাৎ আমাকে ফোন কিনে দিলে? শোনো, তোমাকে এই ফোন দিয়েছি শুধু আমার সাথে কথা বলার জন্য। অন্য কোনো মেয়ের সাথে কথা বললে খবর আছে, এই বলে দিলাম। আচ্ছা, আজকে বিকালে কি তুমি ফ্রি আছো? আমি বিজি থাকি কবে? তাহলে ওই সেদিন যে শাড়িটা দিয়েছিলাম না, সেটা পরে রেডি থেকো, আমরা বের হবো। সত্যি বলছো তুমি? আজ আমরা ঘুরতে বেরোবো? ওই সত্যি করে বলো তো, এই প্ল্যানটা কার? গড প্রমিস, এটা আমারই প্ল্যান। তাহলে আমি এক্ষুনি সাজুগুজু করতে বসে যাচ্ছি। তুমি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। এই শোনো না, শুনছি। তুমি কি ইমপ্রেস হয়েছো? না, এখনো হয়নি। তুমি মনে হয় ফেল করবে। কথাটা শুনে মামুনের খুব খারাপ লাগলো। তাই আর কোনো কথা না বলে ফোনটা কেটে দিল। খুব খুশি মনে কল করেছিল। তিশা তো খুশি মনে সাজুগুজু করতে বসলো। বিকেলে মামুন চলে এসেছে। তিশা এখনো সাজুগুজু করছে। মামুন কোনো কথা না বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হয়ে নিল। তারপর তিশাকে নিয়ে বের হয়ে গেল। মামুন গাড়ি ড্রাইভ করছে। মামুনের মন খারাপ। তিশা সেটা বুঝতে পারলেও কিছু বলছে না। নানাভাবে মামুনকে হাসানোর চেষ্টা করছে। মামুন একটু হাসলেও পরক্ষণে আবার মন খারাপ করে গাড়ি ড্রাইভ করছে। তার গন্তব্যে পৌঁছে গেছে। তিশাকে রেখেই মামুন সোজা হাঁটা ধরলো। তিশা গাড়ি থেকে নামতে নামতে মামুন আরেকটু এগিয়ে গেছে। একটা বেঞ্চে গিয়ে বসলো। তিশা এসেও মামুনের পাশেই বসলো। ওই, তোমার কি হয়েছে? না, কিছু হয়নি। কি হবে অন্যদিকে তাকিয়ে? কিছু একটা হয়েছে। না না, আমার কিছু হয়নি। মামুন কোনো কথা বলছে না। তিশা দেখতে পেল একটা কপাল, ছেলেটা মেয়ের কোলে মাথা রেখে শুয়ে আছে, আর মেয়েটা ছেলের সাথে অনেক দুষ্টুমি করছে। মামুন এতক্ষণ মন খারাপ করে সেটা দেখছিল না। আমার বসে দেখতে ভালো লাগছে না, চলো সামনে যাই। তিশা কিছু বলতে যাবে, তার আগেই মামুন উঠে হাঁটা ধরলো। মামুন এত নীরব হয়ে দেখছে, তিশা নিজেকে সামলাতে পারছে না। সে আগের মতো হয়ে যাচ্ছে। তিশা পেছনে পেছনে যাচ্ছে। এই আমার ভালো লাগছে না, চলো বাসায় চলো। এখনো তো সন্ধ্যা হয়নি, এখন কেন বাসায় যাব? আমার ভালো লাগছে না, তাই বাসায় যাব, চলো। এই, তোমার কেমন লাগছে? খুব খারাপ লাগছে নাকি? আরে তেমন কিছু না, বাসায় যাব চলো। আর আছেই তো কয়েকটা দিন, তুমি আমার বাসায় থাকবে। তিশা আর কিছু বলল না মামুনের সাথে। মামুনের সাথে সে বাসায় চলে আসলো। রাতে সবাই একসাথে খেতে বসেছে, কিন্তু মামুন মুখে কিছুই নিতে পারছে না। পেটে প্রচুর ক্ষুধা, কিন্তু মনে হচ্ছে পেট ফুলে আছে, কিছুই খেতে পারবে না। কি রে, অমন করে বসে আছিস কেন? খাচ্ছিস না কেন? না, এমনি ভালো লাগছে না। আমি চললাম, তোমরা খেয়ে নাও। মামুনের রুমে এসে ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর তিশা রুমে আসলো। এই, তোমার কিছু হয়েছে? কি হলো? আমি তোমাকে কিছু বলেছি তো নাকি? ও ও, হ্যাঁ, কি বললে? ওই, তোমাকে সেই তখন থেকে দেখছি, তোমার কিছু একটা হয়েছে। আরে না, আমার কিছু হয়নি। বলো না কি হয়েছে তোমার। আরে কিছু হয়নি, আমাকে একটু ঘুমাতে দাও তো, হাতে আছে আর একদিন। সকালে মামুন অফিসে যাবার জন্য বেরোচ্ছে। তিশা মামুনের লাঞ্চের জন্য খাবার রেডি করে দিচ্ছে। মামুন অফিসে চলে গেল। কোনোভাবে তিশার দিক থেকে সবুজ বাতির সংকেত পাচ্ছে না। এটা ভেবে খুব চিন্তা হচ্ছে মামুনের। রাতে বাসায় ফিরে কি রুমে চলে গেল। কিছুক্ষণ পর তিশা আসলো। তিশা, কাল আমার জন্মদিন। আমি যদি তোমার কাছ থেকে আমার জন্মদিনের গিফট চাই, তুমি কি সেটা দিবে? দেবো। বলো তুমি কি চাও। প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেও না। সরি, সেটা হবে না। তোমাকে আমি শর্ত দিয়েছিলাম, আর তুমি সেই শর্ত পালন করতে ব্যর্থ হয়েছো। তাই আমি যেটা বলেছিলাম সেটাই হবে। মানে আমি কালই বাসা থেকে চলে যাব। কোনোভাবে কি থাকা যায় না? যদি তুমি আমার শর্ত মতো আমাকে ইমপ্রেস করতে পারো, তাহলে অবশ্যই এখানে থেকে যেতাম, কিন্তু আচ্ছা, কখন যাবে? কাল? কাল যাব সেটা কনফার্ম, কিন্তু কখন যাব সেটা এখনো বলতে পারবো না। আচ্ছা, ভালো থেকো। কাল থেকে আমি আর এই ঢাকাতে থাকবো না, এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাব। মানে তুমি ঢাকা ছেড়ে যাবে, এর মানে কি? আসলে এখানে থাকলে হয়তো তোমার সাথে দেখা হয়ে যাবে, পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাবে, তাই স্মৃতিগুলো ঝেড়ে ফেলার জন্য চলে যাব। আচ্ছা, আমি একটু বাইরে যাব, তুমি দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়ো। আর শোনো, ভালো থেকো। এই, তুমি এত রাতে বাইরে যাবে, আর আমি দরজা লাগিয়ে ঘুমিয়ে গেলে তুমি ঘুমোবে কোথায়? এই বলে মামুন বাইরে চলে গেল। এখন উল্টো
তিশার আরো বেশি কষ্ট হচ্ছে। মামুন ঢাকা ছেড়ে চলে যাবে, এই কথা ভাবতেই তিশার চোখে জলে ভরে গেছে। অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু মামুন বাসায় ফিরছে না। তিশা এখনো ঘুমোতে পারেনি। তিশা মামুনের ফোনে ফোন করলো, টিং হচ্ছে, কিন্তু কেউ রিসিভ করছে না। কলের পর কল করেই যাচ্ছে, কিন্তু রিসিভ করছে না। তিশা রুম থেকে বেরিয়ে আসলো, এসে আবার কল দিতেই পাশের রুম থেকে রিংটনটার শব্দ শুনতে পেল। তার মানে মামুন এই রুমে ঘুমিয়ে আছে, আর আমি কিনা এতক্ষণ ওর চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম। কাল সকালে একবার ঘুম থেকে উঠুক, তারপর মজা বোঝাবো। আমাকে এতক্ষণ ধরে কান্না করানোর মজা ও হাড়ে হাড়ে টের পাবে। তিশা কটমট করতে করতে নিচের রুমে চলে গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে মামুনকে উইশ করার জন্য মামুনের রুমে চলে গেল, কিন্তু রুমে কেউ ছিল না। তার মানে মামুন অফিসে চলে গেছে। তিশা সবার সাথে প্ল্যান করছে, সারা বাসা খুব সুন্দরভাবে সাজালো। রাত 8টা বেজে গেছে, কিন্তু মামুন এখনো বাসায় ফিরছে না। তখন থেকে কল করে যাচ্ছে, কিন্তু বারবার ফোন অফ পাচ্ছে। সবাইকে চিন্তা করছে সেটা জানি না। তিশা শুধু এটাই চিন্তা হচ্ছে, মামুন সত্যি সত্যি থেকে ছেড়ে দিয়ে চলে গেল না তো? উফ, কেন সে কাল এত বেশি বলতে গেলাম? ওকে ছাড়া আমার কিছু হবে, আমিও থাকতে পারবো না। রাত 11টা বেজে গেছে, কিন্তু মামুন এখনো বাসায় ফিরছে না। তিশা হাউমাউ করে কেঁদে উঠলো। কি রে মা, তুই কাঁদছিস কেন? আম্মু, তোমার ছেলে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। মানে কি বলছিস এসব? হ্যাঁ আম্মু, তোমার ছেলে কাল আমাকে বলেছিল ও অনেক দূরে চলে যাবে। আম্মু আমাকে নিয়ে গেল না কেন? আমি থাকবো কিভাবে হারামিটাকে ছাড়া? চিন্তা করিস না মা, মামুন ফিরবে, খুব তাড়াতাড়ি ফিরবে।